আমরা হচ্ছে আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখতেছিলাম যে একটা বিড বা আমাদের কাছে যখন এরকম অনেকগুলা টেন্ডার ডকুমেন্ট জমা পড়বে, এগুলো তো ইভালুয়েট করে দেখতে হবে যে আসলে কে সবচাইতে ভালো বিডার বা কি সবচাইতে ভালো বিড করছে, তাকেই আমরা কাজটা দিব আসলে। তো এই এই যে টেন্ডার গুলো আমরা ইভালুয়েট করব, ইভালুয়েশন করার সময় আমাদের ফার্স্ট একটা প্রিলিমিনারি এক্সামিনেশন করতে হবে, যেখানে হচ্ছে আমি মানে কিছু ক্রাইটেরিয়া সেট করব। যে ক্রাইটেরিয়া গুলো হচ্ছে যদি কোনো বিড ফুলফিল করতে না পারে তাহলে হচ্ছে আমি বাদ দিয়ে দিব। ঠিক আছে, যদি পার্টিকুলার কোনো কন্ট্রাক্টর বা সাপ্লায়ার হচ্ছে ওই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল না করে, সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, ওই ওই বিটটা মানে ওই বিটটা হচ্ছে বাদ চলে যাবে, তাই না? এরকম ছিল আমাদের কিছু একটা। তো দেখেন যে একটু দাঁড়ান, হ্যাঁ দেখেন যে মানে আমরা কি বলছিলাম যে প্রথমেই আমরা কি ক্ল্যারিফাই করার চেষ্টা করব যে যারা টেন্ডার ডকুমেন্ট সাবমিট করছে তারা যে জিনিসগুলো পারমিসেবল এবং যেগুলো হচ্ছে ওয়ারেন্টেড, মানে যে কাজগুলো করা যাবে এবং যে কাজগুলো করা যাবে না, সবকিছু ঠিকঠাক মতো ফলো করছে কিনা। তারপর ক্যান নট চেঞ্জ সাবস্টেন্স অফ বিড অর প্রাইস, মানে আমি যেই সাবস্টেন্স বা যেই ম্যাটেরিয়ালটা চাইছি তারা কি আমাকে ওইটাই দিচ্ছে। সাপোজ আমি টাইলস চাইছি আরেকের, বেসিং টাইলস, তারপর এগুলা চাইছি হচ্ছে আরেকের। এখন দেখা যাচ্ছে তারা আমাকে আরেকে ব্র্যান্ড না দিয়ে আরেকটা লোকাল কোনো মানে কম দামি ব্র্যান্ডের টাইলস বা বেসিন এগুলা প্রোভাইড করতেছে, তাহলে তো আমি সেই বিটটা একসেপ্ট করবো না। তো এই জিনিসগুলো ফার্স্টে ক্ল্যারিফাই করতে হবে যে এই বেসিক জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। তারপর কনফিডেন্সিয়ালিটি, মানে যারা হচ্ছে টেন্ডার সাবমিট করছে তারা সবাই ঠিকমতো কনফিডেন্সিয়ালিটি মেনটেন করছে নাকি করে নাই, এই জিনিসটা মানে ইম্পর্টেন্ট, এটা এনশিওর করতে হবে। কোনো পার্টিকুলার বিডার যদি কনফিডেন্সিয়ালিটি মেনটেন না করে, সে যদি অন্য কারো কাছ থেকে শুনে, মনে করেন যে আবার ওই ইলিয়াস, রিফান আর সানভির এক্সাম্পল দিই। তো এই তিনজনের মধ্যে মনে করেন ইলিয়াস হচ্ছে রিফানকে আর সানভিকে জিজ্ঞেস করছে যে তোমরা পার স্কোয়ার ফিট টাইলস এর খরচ কত টাকা লিখছো। ও হচ্ছে মানে রিফানের কাছ থেকে সানভির কাছ থেকে শুনে ওই দামটাই মনে করেন কোট করলো। তার মানে ও তো কনফিডেন্সিয়ালিটি মেনটেন করলো না, আলটিমেটলি ওরা তিনজনই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে নাই। মানে যেহেতু ইলিয়াস জিজ্ঞেস করছে ও মেনটেন করে নাই, আর যেহেতু রিফান আর সানভি হচ্ছে বলে দিছে যে ওরা কত টাকা প্রাইস কোট করছিল পার স্কোয়ার ফিট টাইলস এর কাজের জন্য, ওরাও কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে নাই যেহেতু ওরা ইনফরমেশনটা ইলিয়াসের সাথে শেয়ার করছে। সো মানে এরকম যদি দেখা যায় যে একই প্রাইস বা এরকম কাছাকাছি কোট করছে, আপনি যদি সামাও বুঝতে পারেন যে তারা নিজেরা নিজেরা ডিসকাশন করছে যারা মানে টেন্ডার সাবমিট করছে, দেন আসলে ওই ধরনের টেন্ডার গুলো অ্যাকসেপ্ট করা উচিত না। আচ্ছা, এরপর আমরা দেখেন যে এক্সামিনেশন অফ বিডস, মানে জাস্ট একবার চোখ বলে দেখতে হবে যে বিডটা কি আসলে পুরোপুরি কমপ্লিট কিনা। মানে আমি চাইছিলাম 10টা জিনিসের জন্য কাজ হবে, তো দেখা যাচ্ছে যে সে 5টা জিনিসের জন্য মানে প্রাইস কোট করছে, আর বাকি 5টা জিনিস মানে মনে করেন যে প্রথম 5টা জিনিসের জন্য প্রাইস কোট করলো যে আমার 1 নম্বর কাজটার জন্য এত টাকা নিব, 2 নম্বরটার জন্য এত টাকা নিব, 3 নম্বরটার জন্য এত টাকা নিব, 4 নম্বরটার জন্য এত টাকা নিব, 5 নম্বরটার জন্য এত টাকা নিব, বাট 6, 7, 8, 9, 10 এই 5টা আইটেম মনে করেন সে খালি খালি মানে খালি রেখে দিছে। তার মানে তার বিডটা আসলে ইনকমপ্লিট। আচ্ছা, তারপরে মানে বিডের যে সিকিউরিটি মানি বা জামানতের যে মানে প্রুফ বা ব্যাংকে যে তার আসলে পর্যাপ্ত পরিমাণ সলভেন্সি আছে, এই এই ধরনের কোনো প্রুফ কি সে আসলে অ্যাটাচ করছে নাকি করে নাই। তারপর কম্পিউটেশনাল এরর, আমরা বলছিলাম যে যোগ বিয়োগ ঠিক আছে কিনা, সবগুলা নিউমেরিক্যাল ভ্যালু যোগ করার পরে আলটিমেটলি টোটাল বিডের যে কস্টিংটা ওইটা কি মানে অন্য ভ্যালুগুলোর সাথে যোগফল ম্যাচ করতেছে নাকি, মানে যোগ মানে এই যোগ বিয়োগের মধ্যে কোনো ভুল আছে এটা চেক করতে হবে। মেজর ডেভিয়েশন ফ্রম বিট কন্ডিশন, আমি যে কন্ডিশন গুলো সেট করে দিছিলাম ওই কন্ডিশন গুলো থেকে মেজর কোনো ডেভিয়েশন আছে কিনা এটাও আমাকে চেক করতে হবে। এগুলো ছিল আমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন। আরো কিছু জিনিস ছিল যে টেকনিক্যাল স্ক্রুটিনি। আচ্ছা, সাবস্টেন্সিয়াল রেসপন্সিভনেস মানে হচ্ছে টেকনিক্যালি যারা মানে আমি যাদের বিট ইভালুয়েট করতেছি, সাপোজ ইলিয়াস, রিফান আর সানভি, আমি হচ্ছে রিফানের যে মানে রিফান আমাকে যে টেন্ডারটা সাবমিট করছে, আমি হচ্ছে রিফানের টেন্ডারটা এখন ইভালুয়েট করতেছি। তো রিফানের টেন্ডার ইভালুয়েশন করার সময় রিফান টেকনিক্যালি সব দিক ফুলফিল করছে কিনা, রিফানের অর্গানাইজেশনের টেকনিক্যালি মানে ইফিসিয়েন্সি আছে কিনা, এবং মানে পর্যাপ্ত পরিমাণে রেসপন্সিভ কিনা। মানে ও যে টেন্ডারটা জমা দিছে, টেন্ডারটার মানে আউটলুকিং বা টেন্ডারটার ফরম্যাটিং দেখলে আমি বুঝতে পারবো যে ওর কোম্পানি আসলে কেমন। আমি যদি দেখি দেখি যে ও টেন্ডারটা যে জমা দিচ্ছে কোনো ফরম্যাট ঠিক নাই, আমি যে ডকুমেন্ট গুলো চাইছিলাম সবগুলা দরকারি ডকুমেন্ট জমা দেয় নাই, তারপর হচ্ছে যোগ বিয়োগে ভুল আছে, ওই যে কম্পিউটেশনাল এরর আমরা একটা যেটা দেখলাম, তাহলে আমি বুঝতে পারবো দে আর অ্যাকচুয়ালি নট দ্যাট মাচ প্রফেশনাল, মানে ওরা আসলে প্রফেশনাল না। কারণ ওরা যদি প্রফেশনাল হইতো তাইলে কিন্তু ওরা এই ধরনের ছোটখাটো কেয়ারলেস মিস্টেক যেগুলো আছে সেগুলো করতো না। সো ইফ উই ফাইন্ড দেম সাবস্টেন্সিয়ালি রেসপন্সিভ, দেন তারা হচ্ছে এই টেকনিক্যাল স্ক্রুটিনি পার্টটাতে
মনে করেন যে পাস করে গেল। আর যখনই হচ্ছে এই প্রিলিমিনারি এক্সামিনেশনের সবগুলা ক্রাইটেরিয়া মনে করেন এখানে রিফানেরটা মনে করেন বাদ গেল, প্রিলিমিনারি এক্সামিনেশন আমার মনে হলো যে রিফানের সাবস্টেনশিয়াল রেসপন্সিভনেস ছিল না, ঠিক আছে। আর মনে করেন ইলিয়াস আর সানবিরটা মনে হলো যে ওকে টেকনিক্যালি সব দিক থেকে ঠিকঠাক আছে, প্রিলিমিনারি এক্সামিনেশন ঠিকঠাক আছে, দেন আমি এই ইলিয়াস আর সানবির টেন্ডারটাকে ঠিক করব ফার্দার ডিটেল ইভালুয়েশনের জন্য, ঠিক আছে। যে ডিটেল ইভালুয়েশন অনলি ফর সাবস্টেনশিয়াল রেসপন্সিভ বিটস, মানে যেই বিট গুলা বা যেই টেন্ডার গুলা হচ্ছে সাবস্টেনশিয়ালি রেসপন্সিভ হবে, টেকনিক্যালি ইফিশিয়েন্ট বা কোনো ধরনের কেয়ারলেস মিস্টেক নাই, একটু আগে যে ক্রাইটেরিয়া গুলো দেখলাম সবগুলা ফুলফিল করতেছে, এই বিট গুলাকেই হচ্ছে ডিটেল ইভালুয়েশনের জন্য সিলেক্ট করতে হবে উইথ দ্য মিনস অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, মানে প্রিলিমিনারি এক্সামিনেশনের মাধ্যমে। এতটুকু আমরা লাস্ট ক্লাসে দেখছি, আপনাদের কি সবার মনে আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি একটু স্যার বাইরে ছিলাম, লিভ নিতে পারি স্যার? হ্যাঁ, লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু যে বললাম আপনারা কি সবাই বুঝছেন? আশা করি বুঝতে পারছেন। আর না বুঝতে পারলে সমস্যা নাই, লাস্টের দিকে যখন অ্যাটেন্ডেন্স দিব তখন তো জিজ্ঞেস করবোই, তখনই বুঝতে পারবো যে কারো কোনো সমস্যা আছে কিনা। যদি না বুঝে থাকেন এতটুকু, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন যে মানে কি বললেন স্যার, বা কেন হইলো জিনিসগুলা। যদি কারো কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারেন। আর যদি কোনো ডাউট না থাকে তাহলে আজকে আমরা এই টপিকটা চেষ্টা করব শেষ করার জন্য। তো আমি একটু তাড়াতাড়ি মানে আঁকাবো, তো আপনারা মনোযোগ দেওয়ার চেষ্টা করেন একটু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে মানে প্রিলিমিনারি এক্সামিনেশনের মাধ্যমে আমি কোন বিট গুলা বা কোন ডকুমেন্ট গুলাকে হচ্ছে ফার্দার ডিটেইল ইভালুয়েশনের জন্য সিলেক্ট করব। এখন আমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমি যখন ডিটেইল ইভালুয়েশন করব, যে বিডের মধ্যে কোন রকমের ডেভিয়েশন বা বিচ্যুতি, বিচ্যুতি বলতে হচ্ছে আমি যা চাইছিলাম তার চাইতে কোনো ডিফারেন্স কিছু আছে কিনা। আমি আমি চাইছিলাম মনে করেন একটা আমি একটা সাপোজ আমি একটা হেডফোন কিনবো, আমি চাইছি একটা সাদা রঙের হেডফোন, আমাকে কি কালো রঙের হেডফোন দিয়ে দিছে কিনা। সাপোজ আমি চাইছিলাম হচ্ছে পাওয়ার প্যাকেট জেনারেটর, আমাকে কি এনার্জি প্যাকেট জেনারেটর দিয়ে দিছে কিনা। মানে এই ডেভিয়েশন গুলো আছে কিনা। আমি চাইছিলাম হচ্ছে আমার বাড়িটা বানানো হবে বিএসআরএম এর রড দিয়ে, তার আগে কেএসআরএম এর রড দিয়ে দিছে কিনা। এই ধরনের কোনো ডেভিয়েশন আছে কিনা, বা মানে কোন রকমের কোনো ব্যতিক্রম কিছু আছে কিনা, এই জিনিসগুলো চেক করতে হবে আমি যখন ডিটেল ইভালুয়েশন করতে যাব। তো ডেভিয়েশন গুলা কি হইতে পারে এবং কোন ধরনের ডেভিয়েশন গুলো আসলে আনএক্সেপ্টেবল, যেগুলো আপনি কখনোই মানে মানবেন না, আপনি রাজি হবেন না, এবং কোন ধরনের ডেভিয়েশন গুলা আপনি চাইলে রাজি হইতে পারেন, মানে ইউ মে কনসিডার। এগুলো আজকে আমরা দেখতেছি। দেখেন যে প্রথমটা হচ্ছে কোন জিনিসগুলো আসলে একটা বিডের ক্ষেত্রে আনএক্সেপ্টেবল, লেট বিড। মনে করেন টেন্ডার সাবমিট করার লাস্ট ডেট ছিল আজকে 18 তারিখ, 18/01/2021 বিকাল 5টা, ঠিক আছে, 5 PM। এখন দেখা গেল যে কেউ 19 তারিখ সকালবেলা আপনাকে টেন্ডারটা সাবমিট করছে, বা 20 তারিখ বিকালবেলা আপনাকে টেন্ডার সাবমিট করছে। আপনি তাদের টেন্ডার একসেপ্ট করতে পারবেন না, বিকজ তারা লেট, তারা ডেডলাইনের ভিতরে টেন্ডার সাবমিট করতে পারে না। এটা গেল প্রথমটা। তারপর দেখেন যে আনসাইন্ড বিড, যারা হচ্ছে কন্ট্রাক্টর তারা তো তাদের সব মানে প্রাইস টাইস লিখবে যে তাদের টাইলসের কাজ করতে এত টাকা লাগবে, তারপর জানলার কাজ করতে এত টাকা লাগবে, দরজার কাজ করতে এত টাকা লাগবে, রঙের কাজ করতে এত টাকা লাগবে, আরসিসি ঢালাইয়ের কাজ করতে এত টাকা লাগবে। সবকিছু লিখার পরে মানে নিচে তাদের কোম্পানির যে মালিক তার একটা সাইন থাকা লাগবে, ঠিক আছে। কারণ মানে নাইলে সে যে আসলে এত টাকা চাইছিল এটার প্রুফ কি, এই টাকাটা যে আসলে কোম্পানি থেকেই চাওয়া হয়েছে বা এটা যে আসলে একটা অথেন্টিক ডকুমেন্ট, তার তো কোনো প্রুফ নেই। ওই জন্য মানে বিডটা হচ্ছে সাইন করা থাকতে হবে, যদি সাইন করা না থাকে আপনি এটা অ্যাকসেপ্ট করবেন না। তারপর ইনএডিকুয়েট বিড সিকিউরিটি, পর্যাপ্ত পরিমাণে ব্যাংকে জামানতের টাকা আছে কিনা এটা আপনি চেক করবেন। যে মনে করেন আপনি বলে দিছিলেন যে তোমরা যদি আমাদের এখানে কাজটা করতে যাও তোমাদের ব্যাংকে মিনিমাম 30 লাখ টাকা থাকা লাগবে। এখন দেখা গেল যে সে দেখাইছে তার ব্যাংকে 10 লাখ টাকা আছে, তার মানে তার ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ সলভেন্সি নাই। সো তারা হয়তো কাজটা মানে এই ক্ষেত্রে মানে না পাওয়ারই কথা আসলে, ঠিক আছে। তারপর ডিফারেন্ট প্রি কোয়ালিফাইড ফার্মস এন্ড বিডার্স। আচ্ছা, মনে করেন আপনি মানে যখন টেন্ডার বিক্রি করছেন, যাদের কাছে আপনি টেন্ডার বিক্রি করছেন তাদের মধ্যে আপনি মানে সবার কাছে বিক্রি করেননি, আপনি বেছে বেছে কয়েকজনের কাছে বিক্রি করছেন যাদের আসলে আপনার কাজটা করে দেওয়ার মতো কোয়ালিফিকেশন আছে। আপনি একটা 20 তলা বিল্ডিং করবেন, তো 20 তলা বিল্ডিং করার মতো ক্যাপাবিলিটি সব কন্ট্রাক্টরের নাই। যে সকল কন্ট্রাক্টর বড় কাজ করে অভ্যস্ত তারা হয়তো করতে পারবে। তো আপনি মনে করেন 10টা কন্ট্রাক্টর সিলেক্ট করছেন টেন্ডার বিক্রি করার জন্য। এখন দেখা গেল যে আপনি মানে এরকম একটা টেন্ডার রিসিভ করছেন যেই কন্ট্রাক্টরকে আপনি আসলে মানে প্রাইমারিলি সিলেক্ট করেন নাই,
বাট সে হচ্ছে 2 নম্বরই করে আপনার কাছে টেন্ডার ডকুমেন্ট সাবমিট করে দিছে, আপনি তার টেন্ডার অ্যাকসেপ্ট করতে পারবেন না। ঠিক আছে, এই যে বলাই আছে যে ডিফারেন্ট প্রি কোয়ালিফাইড ফার্মস এন্ড বিডার্স, মানে প্রি কোয়ালিফাইড আগের থেকে মনে করেন যে তারা কোয়ালিফাই করে নাই, ঠিক আছে, কিন্তু তারা ইচ্ছা করে মনে করেন যে ভাবছে যে আপনি চেক করবেন না বা আপনি হয়তো জিনিসটাকে ওভারলুক করবেন, এরকম চিন্তা করে তারা সাবমিট করে দিছে। তো এগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। তারপর ডিফারেন্ট প্রাইস কন্ডিশন, আচ্ছা মনে করেন যে তারা যখন ইনিশিয়ালি আপনার সাথে যোগাযোগ করছিল, ভার্বালি কথাবার্তা বলছিল, তারা বলছিল যে আমরা এনার্জি ব্যাগ থেকে আসছি, আমরা আমাদের জেনারেটরটা 25 লাখ টাকায় আপনাদেরকে দিতে পারবো। তারা মনে করেন ভার্বালি বলছে, বাট তারা যখন মানে টেন্ডার সাবমিট করছে, আপনি দেখতেছেন যে তারা 25 লাখ টাকার জায়গায় সবকিছু যোগ করে ইনিশিয়াল কস্টিং টস্টিং যা আছে, ভ্যাট ট্যাক্স যা আছে সব যোগ করে বিড করছে 27 লাখ টাকা। তখন আসলে আপনি তাদের কাছ থেকে জিনিস নিতে পারবেন না, কারণ তারা মানে ইনিশিয়ালি ভার্বালি আপনার সাথে একটা প্রাইস নিয়ে কথা বলছে, তারা 25 লাখ টাকায় আপনাকে সবকিছু মানে সাপ্লাই দিবে, মানে উইথ ইনস্টলেশন মেইনটেনেন্স সবকিছু সহ 25 লাখ আপনাকে তারা অফার দিছিল। বাট তখন যারা এরপর যখন তারা কোট করলো বা যখন তারা হচ্ছে বিড করলো, তারা প্রাইসটা 2 লাখ টাকা বাড়ায় দিল। ঠিক আছে, সো আপনি এটা অ্যাকসেপ্ট করতে পারবেন না যদি ডিফারেন্ট প্রাইস কন্ডিশন কোট করে। আর এরপর দেখেন যে আনএক্সেপ্টেবল অল্টারনেটিভ টাইমিং এন্ড ফেজিং, মানে আপনি চাইছেন হচ্ছে এনার্জি প্যাকেজ জেনারেটর, আপনাকে দিয়ে দিচ্ছে হচ্ছে বাংলাদেশি কোন একটা লোকাল জেনারেটর, আপনি অবশ্যই অ্যাকসেপ্ট করবেন না। আপনাকে বলছিল 1 মাসের মধ্যে, মানে মুখে বলছিল যে 1 মাসের মধ্যে জেনারেটর আপনার বাসায় পৌঁছাই দিবে, বাট এখন যখন তারা টেন্ডার সাবমিট করছে ওইখানে লিখছে 3 মাস সময় লাগবে, আপনি অ্যাকসেপ্ট করবেন না। মানে যেখানে টাকা পয়সার ব্যাপারগুলো ছিল, মনে করেন তারা বলছিল যে আপনি চাইলে 1 বছরের মধ্যে টোটাল 3টা ইনস্টলমেন্টে টাকা দিতে পারবেন, এখন তারা বলতেছে একবারই টাকা দেওয়া লাগবে, মানে ওয়ান ফেজ, মানে সিঙ্গেল ফেজেই পুরো পেমেন্ট করতে হবে। এই ধরনের যদি মানে কোনো অল্টারনেটিভ প্রোডাক্ট দিতে চায় বা টাইমিং এর মধ্যে কোনো ডেলিভারি টাইমিং এর মধ্যে কোনো পরিবর্তন আনতে চায় বা মানে ফেজিং এর মধ্যে পেমেন্ট ফেজের মধ্যে যদি কোনো চেঞ্জ করতে যায় যেগুলো হচ্ছে আনএক্সেপ্টেবল, মানে যেগুলো আসলে আপনার ফেভারে যাচ্ছে না, এজ এ মালিক হিসেবে আপনি ব্যাপারটা পছন্দ করতেছেন না, দেন আপনি ওই বিডটা বাতিল করে দিতে পারবেন চাইলে। ঠিক আছে, কারণ আপনার তো দোষ নাই, আপনি কি চান আপনি বলে দিছিলেন, বাট তারা হচ্ছে এখানে মানে ইনিশিয়ালি আপনার সাথে বলছে একরকমের কথা, আর যখন তারা টেন্ডার সাবমিট করলো এখানে অনেক কিছু চেঞ্জ করছে। তো ইফ দে চেঞ্জ সামথিং ইন দেয়ার টেন্ডার which does not match with their verbal communication which they have made before submitting the tender with your company or with your organization, then it may possible for you to reject that tender. আপনি তাদের টেন্ডার রিজেক্ট করে দিতে পারেন, ইট ইজ পসিবল ফর ইউ। আচ্ছা, আশা করি ডেভিয়েশন গুলা বুঝতে পারছেন যে কোনগুলো আসলে আনএক্সেপ্টেবল ডেভিয়েশন। তারপর দেখেন যে আনএক্সেপ্টেবল ডেভিয়েশনের মধ্যে আরো কিছু আছে, যে আনএক্সেপ্টেবল সাবকন্ট্রাক্টিং। আচ্ছা, আমি একটু ইয়া করলাম, মানে আমার স্লাইড শেয়ারিংটা বন্ধ করলাম। সাবকন্ট্রাক্টিং কি জিনিস আমাকে কে বলতে পারবেন? যে বলতে পারবেন তাকে হচ্ছে ক্লাস পারফরম্যান্সের জন্য একটি স্টার দিয়ে রাখবো। হোয়াট ইজ স্যার কি বলছেন সাবকন্ট্রাক্টিং? স্যার? সাবকন্ট্রাক্টিং কি জিনিস বা সাবকন্ট্রাক্টর কে? স্যার কোনো প্রজেক্টে কাজ করার আগে মানে ডিসিশন মেক করার জন্য স্যার কোম্পানির সাথে কাজ কথা বলা। না, সাবকন্ট্রাক্টর কাকে বলে কে বলতে পারবেন? স্যার আমি বলতে পারবো স্যার। বলেন। স্যার সাবকন্ট্রাক্টর মানে হচ্ছিল মানে কন্ট্রাক্টর আবার আরেকজনের কন্ট্রাক্ট দেয়, ওইটারে সাবকন্ট্রাক্টর বলে। আপনি এটা কেমনে জানছেন এটা বলেন? স্যার এটা জানি তো স্যার। হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি। মনে করেন যে ও যেটা তার মানে শাহেদ আঞ্জুম ভুইয়ার নামের পাশে একটা স্টার, ঠিক আছে। আচ্ছা, মানে ক্লাস পারফরম্যান্সে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছি ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা দেখেন, সাবকন্ট্রাক্টিং মানে হচ্ছে সাপোজ টেন্ডার সাবমিট করছে কে কে? রিফান, ইলিয়াস আর হচ্ছে সানভি। তো তিনটাই মনে করেন বড় কোম্পানি, তারা হচ্ছে আমি একটা 20 তলা বিল্ডিং করবো, 20 তলা বিল্ডিং এর কাজ ওরা পাইলো। মনে করেন রিফানের কোম্পানি হচ্ছে 20 তলা বিল্ডিং এর কাজ পাইলো। এখন রিফান যেটা করলো, ও আমারে বলে নাই যে ওর আসলে ইলেকট্রিক মিস্ত্রি নাই, ওর আসলে টাইলসের মিস্ত্রি নাই। ও আমার কাছ থেকে কাজটা নিয়ে করলো কি, কোন একটা ইনএক্সপেরিয়েন্স ইলেকট্রিক মিস্ত্রিকে আবার কন্ট্রাক্ট দিল যে ভাই আমি তো একটা বড় কাজ পাইছি, আমি তোমার হচ্ছে এত টাকা দিব, তুমি হচ্ছে এই বিল্ডিং এর ইলেকট্রিক্যাল আর ওয়্যারিং এর কাজটা করে দিও, তুমি হচ্ছে টাইলসের কাজটা করে দিও। ওর আসলে নিজের টাইলসের মিস্ত্রি নাই। এখন ও যেই মিস্ত্রি বা লেবারকে দিয়ে টাইলসের কাজ করাবে তাদের আসলে ওরকম এক্সপিরিয়েন্স নেই, তারা মনে করেন যে খুব বাজে কাজ করে। এরকম যদি মানে উল্টাপাল্টা সাবকন্ট্রাক্টর ঠিক করে মেইন কন্ট্রাক্টর, মনে করেন রিফান হচ্ছে মেইন কন্ট্রাক্টর, তো মেইন কন্ট্রাক্টর যদি উল্টাপাল্টা সাবকন্ট্রাক্টর বা আনকোয়ালিফাইড বা কি বলবো, মানে আনকোয়ালিফাইড বলে না নন কোয়ালিফাইড বলে, যাই হোক মানে লেস কোয়ালিফাইড কোন সাবকন্ট্রাক্টরকে ঠিক করে যাকে আমার পছন্দ হচ্ছে না,
আমি এটাকে অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে। তারপর হচ্ছে কোয়ালিফিকেশন অফ আরবিট্রেশন। আরবিট্রেশন মানে হচ্ছে সালিশ, ঠিক আছে। মানে এখানে সালিশ বলতে আসলে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে মানে ভুল বা কোনো কিছু উল্টাপাল্টা মালিক পক্ষও করতে পারে, কন্ট্রাক্টরও করতে পারে, ঠিক আছে। মনে করেন মালিক বলছিল 2 মাসের মধ্যে অর্ধেক টাকা দিবে বা 6 মাসের মধ্যে অর্ধেক টাকা দিবে, বাট মালিক টাকা দিচ্ছে না। আর কন্ট্রাক্টর বলছিল 3 মাসের মধ্যে পুরো বিল্ডিং এর অর্ধেক মানে শেষ করে দিবে, বাট সেও করতে পারেনি। তার মানে মালিকও তার কথা থেকে ব্যতিক্রম কিছু করতে পারে, কন্ট্রাক্টরও তার কথা থেকে ব্যতিক্রম কিছু করতে পারে। তো এরকম যদি মালিক 2 নাম্বারই করে বা কন্ট্রাক্টর 2 নাম্বারই করে, তাইলে আসলে জিনিসগুলো মানে মিটমাট বা মীমাংসা কিভাবে হবে, বা এই আরবিট্রেশন বা সালিশের রুলস গুলা কি, এটার তো কোনো রুলস থাকা লাগবে যে মালিক 2 নাম্বারই করলে আসলে এটা পানিশমেন্ট কি হবে, কন্ট্রাক্টর 2 নাম্বারই করলে পানিশমেন্ট কি হবে। এই রুলস গুলাকে বলা হচ্ছে আরবিট্রেশন রুলস। তো আপনাকে চেক করতে হবে যে এই আরবিট্রেশন রুলের মধ্যে কন্ট্রাক্টর কোনো কিছু আবার পাল্টায় মানে 2 নাম্বারই করছে কিনা, বা সে তার ফেভারে নিয়ে গেছে কিনা কোনো কিছু চেঞ্জ করে। তারপর হচ্ছে আনএক্সেপ্টেবল অ্যাপ্লিকেবল ল, মানে হচ্ছে কন্ট্রাক্টর এরকম কোন রুলস বা রেগুলেশন বা এরকম কোন ক্লজ ঢুকাই দিছে কিনা টেন্ডারের মধ্যে যেগুলো আসলে আপনি একসেপ্ট করতে পারবেন না, আপনার জন্য আনএক্সেপ্টেবল, ঠিক আছে। তো এগুলা হচ্ছে ডেভিয়েশন, এগুলা চেক করতে হবে। এবং এই ডেভিয়েশন গুলা, এই যে এতক্ষণ আমরা যে ডেভিয়েশন গুলা দেখলাম, এগুলো আমরা কখনোই একসেপ্ট করব না। এগুলো আমরা সবসময় যদি এরকম কোনো ডেভিয়েশন হয়, আমরা পার্টিকুলার যেই কোম্পানি এই কাজটা করছে বা এই কাজগুলোর মধ্যে কোনো একটা করছে বা একের অধিক করছে, ওই কোম্পানির টেন্ডার আমরা রিজেক্ট করে দিব। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখেন যে এরকম কিছু ডেভিয়েশন আছে যেগুলো আসলে চাইলে আপনার যদি মনে হয় যে কনসিডার করা যেতে পারে, আপনি কনসিডার করতে চাচ্ছেন, আপনি কনসিডার করতে পারেন। এই ধরনের ডেভিয়েশন গুলা কি কি দেখেন, যে ডিফারেন্ট পেমেন্ট টার্মস, মানে আপনি কিভাবে পেমেন্ট করবেন। সাপোজ বলা ছিল যে আম, আমার বিল্ডিং এর যখন একটা 5 তলা বিল্ডিং আমি করতেছি, আমার বিল্ডিং এর যখন দোতলা পর্যন্ত কমপ্লিট হবে, বা আমার বিল্ডিং এর যখন ফাউন্ডেশন মানে মাটির নিচে যখন ফাউন্ডেশন কমপ্লিট হবে, এই ফাউন্ডেশনের কাজ কমপ্লিট হবে, তখন আমি হচ্ছে 20% টাকা দিব। তারপর মনে করেন বলা ছিল যখন মাটির উপরে সুপার স্ট্রাকচার দোতলা পর্যন্ত কমপ্লিট হবে, তখন আমি তাকে আরো বাকি 30% টাকা দিব। এভাবে করে করে মনে করেন পেমেন্টের ফেজ গুলা বলা ছিল। এখন কন্ট্রাক্টর মনে করেন এখানে বলছে যে 30% না, দোতলা পর্যন্ত কমপ্লিট হলে আপনি আমাকে আরো 35% টাকা দিবেন। সে যে 5% অতিরিক্ত টাকা দাবি করতেছে, চাইলে আপনি কনসিডার করতে পারেন, অথবা তার সাথে কথা বলে জিনিসটাকে আপনি যা চাইছিলেন তাই আবার করে ফেলতে পারেন, বাট চাইলে আপনি কনসিডার করতে পারেন এই জিনিসটা। তারপরে অল্টারনেটিভ মেথডস অফ বিডস, মনে করেন যে সে আপনাকে বলছিল সে এক মেথডে কাজ করবে। সাপোজ সে বলছিল সে হচ্ছে মাটির নিচে কাস্ট ইন সিটু পাইলিং করবে, এখন বলতেছে যে প্রিকাস্ট পাইলিং করবে। এরকম যদি কোনো অল্টারনেটিভ মেথড ফলো করতে চায়, বা মানে আপনারা নিশ্চয়ই 4-1-এ পড়ে আসছেন যে একজন কন্ট্রাক্টরের সাথে আমাদের বিভিন্ন রকমের কন্ট্রাক্ট হয়, লামসাম কন্ট্রাক্ট, তারপরে ফিক্স কন্ট্রাক্ট, এরকম বিভিন্ন টাইপের কন্ট্রাক্ট হয়। তো সাপোজ ইনিশিয়ালি বলা ছিল যে আপনার সাথে তার একটা লামসাম কন্ট্রাক্ট হচ্ছে, মানে টোটাল আপনার কাজটা যদি বা আপনি যদি কন্ট্রাক্টরকে দিয়ে হচ্ছে টোটাল 5 কোটি টাকার কাজ করান, তাহলে কন্ট্রাক্টরকে তার ফি বাবদ বা কন্ট্রাক্টরকে তার কি বলবো, আপনি কন্ট্রাক্টরকে ওই 5 কোটির মনে করেন 1% অতিরিক্ত টাকা পেমেন্ট করবেন, এরকম একটা লামসাম বলা ছিল। এরকম বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট থাকে কন্ট্রাক্টর আর মালিক পক্ষের মধ্যে। তো সে মনে করেন শুরুতে বলছিল এক ধরনের কন্ট্রাক্ট, পরে সে বলতেছে যে না, আমি লামসাম কন্ট্রাক্টর যাব না, আমি ফিক্সড অ্যামাউন্ট কন্ট্রাক্টে যেতে যাচ্ছি। তো সে যদি চেঞ্জ করতে যায় আর আপনার যদি মনে হয় যে আপনার কোনো সমস্যা নেই, দেন ইউ মে কনসিডার, ঠিক আছে। তারপর মাইনর অমিশন, সে যদি ছোটখাটো কোনো কিছু বাদ দেয়। সাপোজ আপনি বলছিলেন তাকে দরজার মধ্যে, দেখবেন দরজার পিছনে একটা এরকম নব লাগানো থাকে যেন দরজা জোরে বাড়ি দেওয়ার সময় দেয়ালের সঙ্গে জোরে বাড়ি না খায়, একটা ম্যাগনেট থাকে দরজার মধ্যে। সে বলছে যে মানে সে এই ম্যাগনেটটা উল্লেখ করতে ভুলে গেছে, সেটার কোনো প্রাইস দেয় নাই, তার মানে সেটা লাগাবে না। এরকম যদি টুকটাক ছোটখাটো কোনো কিছু বাদ যায়, আপনি চাইলে হয়তো এটা ইগনোর করতে পারেন, আপনি হয়তো অন্য কাউকে দিয়ে কাজটা করে নিতে পারেন। লিমিটেশন অফ লায়াবিলিটিস, মনে করেন কন্ট্রাক্টর বলতেছে যে যদি বিল্ডিং কোনো কারণে ভেঙে পড়ে, তাহলে এটার দায়ভার টান না, এটার দায়ভার হচ্ছে যে ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিজাইন করছে, এটা তার দায়ভার। এরকম যদি সে লায়াবিলিটি নিতে লিমিটেশনস প্রকাশ করে বা লায়াবিলিটি নিতে অপারগতা প্রকাশ করে, তাহলে যদি আপনার মনে হয় যে এই লায়াবিলিটিটা আসলে কন্ট্রাক্টরের না, এই লায়াবিলিটি বা দায়বদ্ধতা আসলে হচ্ছে এই বিল্ডিংটার যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তার লায়াবিলিটি, তাহলে আপনি কন্ট্রাক্টরকে ওইখান থেকে মুক্ত হবে, এখান থেকে আপনি ফ্রি করে দিতে পারেন, ঠিক আছে। লিকুইডেটেড ড্যামেজেস, মানে হচ্ছে মানে ক্ষতিপূরণ, যদি মানে কন্ট্রাক্টর আপনার কোনো লস করে,
সাপোজ আপনি একটা বিল্ডিং করতেছেন, আহ, আপনি কন্ট্রাক্টরকে হচ্ছে একটা জেনারেটর ধার দিচ্ছেন। কন্ট্রাক্টর বলছে যে যেহেতু আপনার জেনারেটর আছে আপনাকে ধার দেন, আমি এটা ইউজ করে যখন কারেন্ট থাকবে না তখন কনস্ট্রাকশনের কাজ বা ঢালাইয়ের কাজ আমি, মিক্সচার মেশিন তো কন্টিনিউয়াস চালাইতে হবে, আমি হচ্ছে ওই জেনারেটর ইউজ করে মানে আমার টুকটাক যে কাজগুলো আছে এগুলো আমি কন্টিনিউ করবো। এখন দেখা গেল যে কাজ করতে করতে কন্ট্রাক্টর আপনার জেনারেটর নষ্ট করে ফেলছে, হইতেই পারে। তো এটার কি ক্ষতিপূরণ বা কি ড্যামেজ মানে আপনাকে কন্ট্রাক্টর পে করতে হবে, এই ধরনের কিছু টার্মস আগের থেকে সেট করা থাকে। যদি কন্ট্রাক্টর চায় এগুলো চেঞ্জ করতে, সে করতে পারে, এবং আপনার যদি মনে হয় আপনি একসেপ্ট করবেন তাহলে আপনি একসেপ্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। এই জিনিসগুলো হচ্ছে এমন ধরনের ডেভিয়েশন যেগুলো আসলে আপনি চাইলে এজ এন ইঞ্জিনিয়ার হিসেবে আপনি চাইলে কনসিডার করতে পারেন। আচ্ছা, তাহলে আমরা একটা বিটকে কিভাবে মানে প্রিলিমিনারি ইভালুয়েট করব, এবং হচ্ছে প্রিলিমিনারি ইভালুয়েশনের পরে হচ্ছে আমরা কোন বিটগুলা ফাইনালি ইভালুয়েট করার জন্য সিলেক্ট করব, আমরা কি কি ডেভিয়েশন চেক করব, কোন ডেভিয়েশন গুলো একদমই আনএক্সেপ্টেবল এবং কোন ডেভিয়েশন গুলো আপনি চাইলে কনসিডার করতে পারেন, এই জিনিসগুলো আমরা তখন দেখলাম। আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। এখন আমরা চলে আসি যে কম্পারিজন অফ বিড, ঠিক আছে, কনভার্সন টু কমন কারেন্সি। মানে এই যে আমি ইলিয়াস, রিফান, তারপর সানবি, এই তিনজনের বিডের মধ্যে কম্পেয়ার করব, আমাকে তো অবশ্যই কম্পারিজন করে দেখতে হবে যে কে আসলে বেস্ট প্রাইসটা কোট করছে বা কে হচ্ছে আসলে সবচাইতে মিনিমাম কস্ট আমাকে কাজটা করে দিবে। এই কম্পারিজনটা করার সময় মনে করেন যে ইলিয়াস থাকে হচ্ছে আমেরিকাতে, ইলিয়াস যে প্রাইস গুলা কোট করছে সব হচ্ছে মনে করেন ইউএসডি তে করছে, ইউএস ডলারে, ঠিক আছে। রিফান্ড মনে করেন থাকে হচ্ছে লন্ডনে, রিফান্ড হচ্ছে পাউন্ডে করছে, পাউন্ডের সিম্বল কিরকম এরকম না, যাই না, পাউন্ডের সিম্বল এরকম কিছু একটা হবে, যাই হোক। তো রিফান্ড মনে করেন সবগুলা কোটেশন দিচ্ছে পাউন্ডে, ও লন্ডন থেকে কোটেশন পাঠাইছে। আর সানভি মনে করেন থাকে হচ্ছে ইন্ডিয়াতে, সানভি হচ্ছে রুপিতে বিড করছে। এখন তিনজনের বিডের যে কারেন্সি বা টাকার যে পরিমাণ, একজন মানে একজন বিড করছে ইউএস ডলারে, একজন বিড করছে পাউন্ডে, আর সানভি মনে করেন ইউরোতে বিড করছে, ইউরোপ থেকে, ঠিক আছে, ইউরোতে বিড করছে। আমি তো কম্পেয়ার করতে পারবো না, আমাকে কম্পেয়ার করতে হলে এই তিনজনের যে কোটেশন এটাকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। আমি কি করতে পারি, আমি যেহেতু বাংলাদেশে থাকি, মনে করেন আমি হচ্ছি ক্লায়েন্ট, আমি হচ্ছে ওদের এই তিনজনের ক্লায়েন্ট বা আমি মালিক পক্ষ, আমি এই ইউএসডিটাকেও বিডিটি বা বাংলা টাকায় কনভার্ট করব, পাউন্ডটাকেও বাংলা টাকায় কনভার্ট করব, ইউরোটাকেও বাংলা টাকায় কনভার্ট করব, তাহলে আমার কম্পেয়ার করতে সুবিধা হবে। তো এই যে আমি কম্পারিজনটা করার জন্য কারেন্সি কনভার্সন করতেছি, কারেন্সি কনভার্সন করে একটা কমন কারেন্সিতে নিয়ে আসতেছি, সবগুলোকে একটা সেম কমন কারেন্সিতে নিয়ে আসতেছি। এই কাজটা করার সময় আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। শুধুমাত্র মানে আমি গুগলে ঢুকলাম, আমি গুগলে লিখলাম ইউএসডি টু বিডিটি, তারপরে মনে করেন ইলিয়াস চাইছিল 50 লাখ টাকা, এটারে আমি ইনপুট দিলাম, দেখলাম যে 50 লাখ টাকা বিডিটি তে কনভার্ট করলে 1 লাখ টাকা হয়, আমি বসাই দিলাম। ব্যাপারটা এতটা সহজ না, আসলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে দেখেন যে কনভার্সন টু কমন কারেন্সি, মানে একই মুদ্রায় কনভার্সনের উদ্দেশ্য কি বা অবজেক্টিভটা কি। অবজেক্টিভটা হচ্ছে টু ডিটারমাইন লোয়েস্ট ইভালুয়েটেড বিড অন ডেট স্পেসিফাইড, মানে যেই তারিখে আমি বিড সাবমিট করতে বলছি ওই তারিখ পর্যন্ত এই তিনজনের মধ্যে সবচাইতে কম টাকায় কে বিড করছে এটা বের করা। আমি যদি মানে কমন কারেন্সিতে কনভার্ট না করে আমি তো আসলে কম্পেয়ার করে বুঝতে পারবো না ব্যাপারটা। তারপর হচ্ছে বিড প্রাইস কনভার্ট ইনটু অ্যামাউন্ট পেয়েবল ইন ইচ কারেন্সি, মানে এখানে যেটা বলছে যে আপনি প্রথমে যেহেতু ইলিয়াস বিড করছে হচ্ছে ইউএস ডলারে, আপনি রিফান্ডেরটাকেও ইউএস ডলারে কনভার্ট করবেন, সানবিটটাকে ইউএস ডলারে কনভার্ট করবেন। আবার রিফান্ড যেহেতু কনভার্ট করছে পাউন্ডে, মানে কোট করছে পাউন্ডে, আপনি ইলিয়াসেরটাকেও পাউন্ডে কনভার্ট করবেন, সানবিটটাকেও পাউন্ডে কনভার্ট করবেন। আবার সানবি যেহেতু কোটেশন করছে কিসে বা প্রাইস কোট করছে কিসে, ইউরোতে, আপনি রিফান্ডেরটাকেও ইউরোতে কনভার্ট করবেন, ইলিয়াসেরটাকেও ইউরোতে কনভার্ট করবেন, মানে সবারটাকে আপনি কনভার্ট করে দেখতে পারেন। এটা গেল একটা। বাট এটা ভেজাল, এটা আসলে তেমন দরকার নেই, এটা আমার কাছে মনে হয় মানে না করলেও চলে। যেটা করতে হবে যে একটা কমন কারেন্সিতে নিয়ে আসতে হবে, ঠিক আছে, borrowers or any currency such as USD or ইউরো, মানে আপনি মোটামুটি ইন্টারন্যাশনাল কোন একটা কারেন্সি যেটা সবাই চিনে বা সবাই ব্যবহার করে বা সবার কাছে পরিচিত, ইউরো হইতে পারে, ইউএস ডলার হইতে পারে, আপনি এরকম একটা কমন কারেন্সিতে, যেই কারেন্সি গুলো আসলে আমরা পরিচিত না, আমরা চিনি না, ওই কারেন্সি গুলাকে আপনি একটা কমন কারেন্সিতে সবগুলাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে এক্সচেঞ্জ রেট, অফিসিয়াল সোর্স সাচ এস সেন্ট্রাল ব্যাংক, এই যে আপনি কারেন্সিতে কনভার্ট করবেন, সাপোজ আজকে হচ্ছে 18, তারপর হচ্ছে 01/2021,
আমি আজকের দিনে ইলিয়াস মানে কোড করছে ইউএসডি তে, রিফান কোড করছে পাউন্ডে, সানবি কোড করছে ইউরোতে। আমি সবারটাকে হচ্ছে বিডিটি বা বাংলাদেশি টাকায় কনভার্ট করব। এখন আমি যে কনভার্ট করব, কনভার্সন ফ্যাক্টর বা আমার মানে ডলার রেট কত চলতেছে বা ইউরো রেট কত বা পাউন্ডের রেট কত আমি কি জানি? আমি গুগলে সার্চ দিতে পারি, বাট এটা আসলে অথেন্টিক যে হবে তার নাই কোনো গ্যারেন্টি। আমি কি করতে পারি? বাংলাদেশ ব্যাংকের কাছে যাইতে পারি, বাংলাদেশ ব্যাংকের কাছে গিয়ে বলতে পারি যে ভাই আজকের এক্সচেঞ্জ রেট কত, আমাকে একটা ডলার, ইউএস ডলার, পাউন্ড আর ইউরোর এক্সচেঞ্জ রেট গুলো আমাকে বলো। তো বাংলাদেশ ব্যাংকে ফোন দিলেই বা বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করলেই বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হয়তো ঢুকলে, জানি না ওদের ওয়েবসাইটে দেয় কিনা, হয়তো দিয়ে দেয়। আপনি হচ্ছে আজকের দিনে ডলার রেট কত চলতেছে, পাউন্ডের রেট কত চলতেছে, ইউরো রেট কত চলতেছে সব জানতে পারবেন, এবং ওই অনুযায়ী আপনি বাংলাদেশি টাকায় একটা কমন কারেন্সিতে ইউরো, ডলার, তারপর হচ্ছে এই পাউন্ড সবকিছুকে কনভার্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো এক্সচেঞ্জ রেটটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাজ অন মানে আপনি যে এই কনভার্সনটা করবেন, আপনি যে ডলারকে বিডিটিতে, তারপর ইউরোকে বিডিটিতে, তারপর পাউন্ডকে হচ্ছে বিডিটিতে কনভার্ট করে নিয়ে আসবেন, এই কাজটা আপনি কখন করবেন বা আপনাকে একটা ডেট মাথায় রাখতে হবে। ডেটটা কি? যে এনি স্পেসিফাইড ডেট নট আর্লিয়ার দেন 4 উইক প্রায়র টু বিড ক্লোজিং। আচ্ছা, মনে করেন যে মানে টেন্ডার সাবমিট করার লাস্ট ডেট ছিল 18 তারিখ সকালবেলা। তো আপনি আপনি যে কনভার্ট করে দেখবেন, আপনি যেই ডেটের এক্সচেঞ্জ রেট জানতে চাবেন ব্যাংকের কাছে, আপনি ব্যাংকে ফোন দিয়ে কি বলবেন? ব্যাংকে ফোন দিয়ে বলবেন যে ভাই আজকে 18 তারিখ, গতকালকে এক্সচেঞ্জ রেট কত ছিল বা আজকে এক্সচেঞ্জ রেট কত। আপনি এটা আজকেরটা জানতে না চেয়ে আপনি আহ আজকে থেকে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ আগেরটা জানতে যেতে পারেন, বাট কখনোই এই টাইমটা 1 মাস বা 4 উইক থেকে বেশি হইতে পারবে না। আপনি মনে করেন আজকে হচ্ছে বিড ওপেন করতেছেন, আজকে আপনি বিড ওপেন করে সবগুলোকে কমন কারেন্সিতে কনভার্ট করবেন, তাহলে এই যে কারেন্সি এক্সচেঞ্জ যে ফ্যাক্টর গুলা বা কারেন্সির যে এক্সচেঞ্জ রেট, এই রেটটা তো চেঞ্জ হয় প্রত্যেকদিন। কি ডলারের ভ্যালু সেম থাকে বা ডলার রেট কি প্রতিদিন সেম থাকে? ফিক্সড। ডলার রেট প্রতিদিন চেঞ্জ হয় না, কারেন্সি রেট প্রত্যেকদিন চেঞ্জ হয়। তো আপনি এমন একটা ডেট ফিক্স করতে হবে যেই ডেটটা হচ্ছে বিড ওপেন যেদিন করতেছেন তার থেকে 4 সপ্তাহ বা 1 মাসের বেশি না হয়, এবং তার পরবর্তীতে লেটার দেন অরিজিনাল ডেট ফর এক্সপায়ারি অফ বিড ভ্যালিডিটি। মানে এই বিডের যে ভ্যালিডিটি, আপনি বলে দিচ্ছেন যে 18 তারিখের মধ্যে বিড সাবমিট করতে হবে, 18 তারিখের মধ্যে যারা বিড সাবমিট করতে পারবে না তাদের বিড গুলা ভ্যালিডেট থাকবে না বা তাদের বিড এক্সপায়ার হয়ে যাবে। তো মানে 18 তারিখ থেকে তার আগের 1 মাস পর্যন্ত হইতে পারবে, যে কোনো একটা ডেটে আপনি কারেন্সি রেট জানতে পারেন ব্যাংক থেকে। ডেট টু বি ক্লিয়ারলি স্পেসিফাইড অন বিড ডকুমেন্টস। আচ্ছা, আহ, আপনি যে বিডের ডকুমেন্ট গুলা টেন্ডার বা কন্ট্রাক্টরের কাছে বিক্রি করবেন, মানে কোন দিনের কারেন্সি রেট আপনি ফলো করবেন? আপনি কি মানে 18 তারিখ বিড জমা দেওয়ার লাস্ট ডেট, আপনি কি 15 তারিখের রেট কত চলতেছিল বাজারে, ডলারের রেট, পাউন্ডের রেট, ইউরো রেট, এটা ফলো করবেন, নাকি 14 তারিখের রেট ফলো করবেন, নাকি 13 তারিখের রেট ফলো করবেন, নাকি 12 তারিখের রেট ফলো করবেন, নাকি 11 তারিখের রেট ফলো করবেন? আপনাকে পার্টিকুলার ডেটটা বলে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কম্পারিজন দেখি যে এক্সাম্পল অফ কারেন্সি কনভার্সন অফ ইকুইপমেন্ট, মানে একটা ইকুইপমেন্ট বা একটা প্রোডাক্টের এখানে কারেন্সি কনভার্সন দেখানো হয়েছে। প্রথমেই মনে করেন টোটাল হচ্ছে বিডের সব মানে ভ্যালু গুলা যোগ টোগ করে দেখা গেছে যে 3টা কোম্পানি, কোম্পানি এ, কোম্পানি বি আর কোম্পানি সি, 3জন কোড করছে। কোম্পানি এ কোড করছে হচ্ছে ইউএস ডলার $6,300, কোম্পানি বি কোড করছে হচ্ছে ইউরোতে 15,000 ইউরো, আর কোম্পানি সি কোড করছে হচ্ছে, এটা এলটাকে বলে সম্ভবত রেক টাইপের কিছু, এটা হচ্ছে আলবেনিয়া বা রোমানিয়ার মুদ্রা। এই এল মানে এলটা হচ্ছে আর্মেনিয়ার আলবেনিয়া বা রোমানিয়ার প্রবাবলি মুদ্রাকে হচ্ছে এরকম এল দিয়ে লিখে। যাই হোক, মানে 3টা ডিফারেন্ট দেশের ডিফারেন্ট কারেন্সিতে হচ্ছে আমার কাছে কোটেশন আসছে। এখন এটাকে তো আমাকে কনভার্ট করে একটা ইউনিফর্ম প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। আমি কি করলাম, আমি হচ্ছে 6,300 ইউএস ডলার ইউরো কনভার্টেড টু লোকাল। আচ্ছা, দেখেন যে কনভার্টেড টু লোকাল কারেন্সি পেসো, পেসো হচ্ছে মেক্সিকার কারেন্সি, মানে মেক্সিকোর কারেন্সি। ঠিক আছে? তো আমি পেসোতে কনভার্ট করার পরে দেখলাম যে ইউএস ডলারটা হয়ে গেছে 63,000, ইউরোটা পেসোতে কনভার্ট করার পর হয়ে গেছে 60,000, আর যেটা ছিল রেক, মানে আমি আসলে শিওর এটা রেক কিনা, বাট এটা হচ্ছে এল দিয়ে হচ্ছে আলবেনিয়া বা রোমানিয়ার মুদ্রা বোঝায়। তো এই এলটা হয়ে গেল 64,000। এগুলো সব কিন্তু পেসোতে কনভার্ট করলাম, একটা কমন ইউনিট পেসোতে নিয়ে আসছি আমি। মনে করেন আমি হচ্ছে এখন মেক্সিকোতে আছি, আমি একটা জেনারেটর কিনবো, আমার কাছে একটা আমেরিকান সাপ্লায়ার আসছে, সে বলছে তার লাগবে $6,300। আর যে হচ্ছে একটা মনে করেন লন্ডন থেকে একটা সাপ্লায়ার আসছে, সে বলছে তাকে, সরি,
ইউরোপ থেকে আসে, তার মধ্যে মনে করেন বেলজিয়াম থেকে একটা, মানে লন্ডনই মনে করেন একটা এরকম, বা জার্মানি থেকে একটা এরকম সাপ্লায়ার আসছে, সে বলছে তাকে 15,000 ইউরো সাপ্লাই দিতে হবে। আর হচ্ছে আলবেনিয়া বা রোমানিয়া থেকে একজন সাপ্লায়ার আসছে, সে বলছে তাকে 3,000 রেক দেওয়া লাগবে। তো সবগুলোকে আমি কিসে কনভার্ট করলাম, পেসো বা মেক্সিকোর যে কারেন্সি কনভার্ট করলাম। তাহলে একটা হইলো 63,000 এই আমেরিকারটা, লন্ডনেরটা বা বেলজিয়ামেরটা হইলো 60,000, আর আলবেনিয়ারটা বা রোমানিয়ারটা হইলো 64,000। আমি যদি এখন এই ইনিশিয়াল কস্টিং এর উপর বেস করে র্যাঙ্কিং করি, আমার ফার্স্ট কে, এই এই একটা আসলে এখানে হবে, একটু সরে গেছে। সেকেন্ড হচ্ছে কে, এই ভদ্রলোক 63,000, আর থার্ড কে, থার্ড হচ্ছে 64,000। আমি প্রাইসের উপর বেস করে র্যাঙ্কিং করলাম, ঠিক আছে। এখন আপনি যদি অ্যাট এক্সচেঞ্জ রেট অন ডেট অফ ডিসিশন, মানে যেই দিন ডিসিশন নেওয়া হবে যে কাজটা আসলে কে পাবে, ওই দিনের মুদ্রার যে মান বা এক্সচেঞ্জ রেটের যে মান, ওইটার উপর বেস করে কনভার্ট করতেন, তাহলে দেখা যাইতো যে আমেরিকারটা হয়েছে 66,500, ইউরোটা হয়েছে মানে লন্ডনেরটা হয়েছে 65,000, আর যেটা হচ্ছে আপনার আলবেনিয়া ওইটা হচ্ছে 64,800। তো ওই দিনের এক্সচেঞ্জ রেট ফলো করলে আবার ফার্স্ট কে, এই রোমানিয়া ফার্স্ট, বা সরি রোমানিয়া না, আলবেনিয়া, আলবেনিয়া বা আর্মানিয়া, আমি ভুলে গেছি, জানি না এটা কোন দেশের মুদ্রা, এরকম আলবেনিয়া বা রোমানিয়া কিছু একটা হবে। তো সে ফার্স্ট, আর সেকেন্ড কে ইউরোপ হচ্ছে সেকেন্ড, আর থার্ড কে, থার্ড হচ্ছে আমেরিকা। অথচ একটু আগে ফার্স্ট কে ছিল, একটু আগে মানে টোটাল প্রাইসিং এর উপর, জাস্ট ইনিশিয়াল প্রাইসিং এর উপর ভিত্তি করে ফার্স্ট ছিল লন্ডন, সেকেন্ড ছিল ইউএসএ, থার্ড ছিল আলবেনিয়া। বাট এখন আলবেনিয়া ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে কে, সেকেন্ড হচ্ছে আমার ওই লন্ডন, আর থার্ড হচ্ছে কে, থার্ড হচ্ছে ইউএসএ। আচ্ছা, এট এক্সচেঞ্জ রেট অন ডেট অফ এক্সপায়ারি অফ বিট ভ্যালিডিটি, মানে যেই দিন বিটটা আসলে এক্সপায়ার হয়ে যাবে, আমি যদি ওই দিনের এক্সচেঞ্জ রেট ফলো করতাম, তাহলে ভ্যালুগুলো আবার চেঞ্জ হয়ে যেত। চেঞ্জ হয়ে এবার ফার্স্ট কে, এবার ফার্স্ট হচ্ছে ওই আলবেনিয়া ফার্স্ট আছে, সেকেন্ড কে ওই লন্ডন, সেকেন্ড আছে, থার্ড কে ইউএসএ থার্ড। ঠিক আছে, এই যে র্যাঙ্কিং গুলো এখানে দেয়া আছে দেখেন, 3, 2, 1। আচ্ছা, এবার এট এক্সচেঞ্জ রেট অন অ্যাকচুয়াল ডেট ডিসিশন হুইচ ইজ 6 মান্থ আফটার এক্সপায়ারি অফ অরিজিনাল ভ্যালিডিটি পিরিয়ড র্যাঙ্কিং। টেন্ডার মনে করেন সাবমিট করছে, টেন্ডার সাবমিট করার 6 মাস পরে মনে করেন কাজটা শুরু হবে। তো আপনি বলে দিচ্ছেন যে 6 মাস পর্যন্ত টেন্ডারটা ভ্যালিড, এবার এক্সপায়ারি ডেট হচ্ছে 6 মাস পর্যন্ত আছে। তখন হচ্ছে আপনি ওই 6 মাস পরে গিয়ে কারেন্সি রেট কত হইতে পারে, ওইটার উপর ভিত্তি করে হচ্ছে আপনি যদি কনভার্ট করেন, তাহলে হয়তো আপনি দেখবেন যে তখন ফার্স্ট কে, ফার্স্ট হচ্ছে লন্ডন, সেকেন্ড হচ্ছে রোমানিয়া বা আলবেনিয়া, আর থার্ড হচ্ছে কি ইউএসএ। তার মানে এক একটা ডেটে এক একজন ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তার মানে ডেটটা কতটা ইম্পর্টেন্ট, এবং ডেটটা যে আপনাকে বলে দিতে হবে যে আপনি কোন ডেটের উপর ভিত্তি করে এগুলাকে কনভার্ট করবেন। আপনি কি আজকে কনভার্ট করবেন, নাকি আজকে থেকে এক সপ্তাহ আগে রেট কত চলতেছিল ওটার উপর বেস করে কনভার্ট করবেন, নাকি আপনি আজকে থেকে 6 মাস পরে কারেন্সি রেট কত হবে এটার উপর বেস করে কনভার্ট করবেন, আপনাকে বলে দিতে হবে। আচ্ছা, তারপর দেখেন যে মানে আপনি যখন বিট গুলা কম্পারিজন করবেন, এই বিট কম্পারিজন করার সময় আপনাকে কিছু জিনিস কিছু কমার্শিয়াল ফিচার অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করা বা কিছু কমার্শিয়াল ফিচার হচ্ছে আপনাকে ফিক্স করতে হবে বা ঠিক করতে হবে। প্রথমটা কি দেখেন, প্রাইস। আপনি যখন মানে কোটেশনটা বা আপনি যখন শিডিউলটা টেন্ডারকে দিচ্ছেন বা কন্ট্রাক্টরকে দিচ্ছেন, তখন প্রাইস গুলা যেন একই প্যাটার্নে থাকে। সাপোজ আপনি বলে দিলেন যে 5 বেসিন আর একে, 5 বেসিন মনে করেন আর একে, এরপর আপনি একটা কলাম এড করলেন ইউনিট প্রাইস, তারপর লিখলেন টোটাল প্রাইস। এখন যদি কন্ট্রাক্টর আপনাকে পার বেসিন 7,000 টাকা করে দেয়, তাহলে এখানে সে 7,000 লিখবে। আর যেহেতু আপনি 5টা বেসিন কিনবেন, তাহলে 5 সাথে কত, এখানে লিখবে 35,000। আপনি দুইটা কলাম নিজেই মনে করেন মানে আপনার ডকুমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছেন, তাহলে কন্ট্রাক্টর কিন্তু বুঝবে যে তাকে ইউনিট প্রাইসটাও লিখতে হবে, তাকে টোটাল প্রাইসটাও লিখতে হবে। এবং আপনি যখন কম্পেয়ার করবেন, তখন কিন্তু মানে আপনি কম্পেয়ার করাটা আপনার জন্য ইজি হবে। ঠিক আছে, তো এরকম বলে দিছে যে প্রাইস রিলেটেড কোনো ফিচার যদি আপনি জানতে চান, তাহলে ওই ফিচারের জন্য আপনাকে আলাদাভাবে কোনো কলাম বা এরকম কিছু প্রোভাইড করে দিতে হবে। ঠিক আছে, টু মেক বিড প্রাইসেস কম্পারেবল, যেন আপনি কম্পেয়ার করতে পারেন অনেকগুলা বিডের মধ্যে। প্রাইস অ্যাডজাস্টমেন্ট ওভার কন্ট্রাক্ট পিরিয়ড ইগনোর, মানে কন্ট্রাক্টর যদি এরকম কিছু বলে যে আমরা ইনিশিয়ালি বেশি দাম চাইছি, সমস্যা নাই, আমরা কাজ করা শুরু করি 2 মাস পর হচ্ছে আমরা কম টাকায় কাজ করব, এরকম যদি কোনো প্রাইস অ্যাডজাস্টমেন্টের কথা বলে ওভার দ্য কন্ট্রাক্ট পিরিয়ড, ইউ হ্যাভ টু ইগনোর ইট, মানে সে এই কাজটা করবে না, সে জাস্ট এটা বলার জন্য বলছে। তারপর হচ্ছে ডেলিভারি পয়েন্ট, অ্যাড লোকাল ট্রান্সপোর্টেশন, মানে আপনি কোন জায়গা থেকে আপনি যদি একটা প্রোডাক্ট কিনেন, আমরা তো অনলাইন থেকে অনেকে এখন অনেক প্রোডাক্ট কিনি, ফোন কিনি, তারপর হচ্ছে পেন ড্রাইভ কিনি, তারপরে অনেক কিছু কিনি। তো কোন জায়গাটাতে আসলে আপনাকে
জিনিসটা পৌঁছায় দিবে এবং মানে কোন মাধ্যমে পৌঁছাবে। সাপোজ আপনি একটা অনেক বড় মেশিন কিনলেন, আপনি একটা ইউটিএম মেশিন কিনছেন, এখন ইউটিএম মেশিনটাকে রিক্সা করে আপনার বাসায় পৌঁছায় দিবে, নাকি ঠেলা গাড়িতে করে আপনার বাসায় পৌঁছায় দিবে, নাকি ভ্যান গাড়িতে পৌঁছায় দিবে, এই জিনিসটা আপনাকে অ্যাড করতে হবে ওই কমার্শিয়াল ফিচারের মধ্যে, যে আপনি আসলে কোন মাধ্যমে মানে কি আপনি কি চান যে কিভাবে আপনার জিনিসটা আপনাকে হাতে পৌঁছায় দিবে, বা কোন ট্রান্সপোর্টেশন মোড ইউজ করে আপনার হাতে পৌঁছায় দিবে, এই জিনিসটাও অ্যাড করতে হবে। এটা হচ্ছে কমার্শিয়াল ফিচারের মধ্যে আসলো। আচ্ছা, এরপর কমার্শিয়াল ফিচারের মধ্যে আরো দেখেন আছে কি টাইম অফ ডেলিভারি, ইভালুয়েট লস অর গেইন বাই লেট অর আর্লি। আচ্ছা দেখেন, আপনাকে খেয়াল করতে হবে যে সে কত তারিখ আপনাকে ডেলিভারিটা দিচ্ছে। কেন? অনেক সময় মনে করেন আপনি সাপোজ আপনি কি কিনছেন, আপনি মনে করেন অনেকগুলো কি বলবো অ্যাকোরিয়াম ফিশ কিনছেন, ঠিক আছে? এখন আপনি এই যে অ্যাকোরিয়ামের মাছ কিনছেন, আপনি জানেন যে আপনার কোনো অ্যাকোরিয়াম এখন পর্যন্ত নাই, এই মাছগুলাকে খাওয়ানোর জন্য পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা নাই, আপনি রেডি না। এখন যে আপনাকে মাছ সাপ্লাই দিবে, সে যদি তাড়াতাড়ি সাপ্লাই দিয়ে দেয়, আপনার কোনো লাভ আছে? এগুলোর আপনি রাখবেন কই, খাওয়াবেন কি? আপনার কাছে না আছে মাছের খাওয়া, না আছে হচ্ছে এটাকে রাখার জন্য অ্যাকোরিয়াম। আবার আপনার কাছে মনে করেন অ্যাকোরিয়ামও আছে, মাছের খাবারও আছে, বাট সে বলছে 2 মাস পরে সাপ্লাই দিবে। তাহলে এই যে আপনার অ্যাকোরিয়াম পড়ে থাকবে আর আপনার মাছের খাবারগুলো নষ্ট হয়ে যাবে, আপনাকে মানে দ্বিতীয় চিন্তা করতে হবে যে যদি আগে আগে দিয়ে দেয় তাহলে আমি কি প্রবলেম ফেস করতে পারি, আর যদি পরে দেয় মানে আমার সবকিছু রেডি আছে কিন্তু আমাকে আমার প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছে না, তাহলে কি হইতে পারে, মানে কোনটা হইলে আমি লাভে থাকবো, মানে আগে দিলে লাভে থাকবো নাকি পরে দিলে আমার প্রফিট বেশি হবে, এই জিনিসটা ইভালুয়েট করতে হবে। ঠিক আছে, ইভালুয়েট লস অর গেইন বাই লেট অর আর্লি, তারপর আর্লি ডেলিভারি। ঠিক আছে, মানে লেট ডেলিভারি দিলে আমার লাভ হবে নাকি আর্লি ডেলিভারি দিলে আমার লাভ হবে, এটা চিন্তা করতে হবে। ওয়ারেন্টি, ইভালুয়েট ভেরিয়েশন, মানে নিয়ম কানুনের বা আপনি যা করতে পারবে না মানে বলছিলেন এই ধরনের রুলস এবং রেগুলেশনে কোনো পরিবর্তন করছে কিনা আপনাকে ইভালুয়েট করতে হবে। তারপর হচ্ছে পেমেন্ট টার্ম, ইভালুয়েট ভেরিয়েশন এট স্পেসিফাইড, মানে পেমেন্ট টার্ম অলরেডি আমরা জানি যে কত পার্সেন্ট টাকা কত পার্সেন্ট কাজ হইলে দিব, এরকম পেমেন্ট টার্মের মধ্যে কোন রকমের কোনো অল্টারেশন করছে কিনা বা 2 নম্বরই করছে কিনা বা চেঞ্জ আনছে কিনা দেখতে হবে। তারপরে ইন্টারেস্ট বা ডিসকাউন্ট রেট, মনে করেন আপনাকে বলছিল আপনি যদি বিএসআরএম এর মানে চিটাগং এ যে মেইন অফিস বা হেড অফিস ওদের কাছ থেকে সরাসরি সাপ্লাই নেন রড, তাহলে ওরা আপনাকে মার্কেট প্রাইস যেটা বাজারে চলতেছে তার থেকে 5% কম দামে তারা আপনাকে সাপ্লাই দিবে। আসলে কি তারা 5% দাম কমাইছে কিনা, মানে ডিসকাউন্ট দিচ্ছে কিনা বা ইন্টারেস্ট দিচ্ছে কিনা, এই জিনিসগুলা আপনাকে চেক করতে হবে কমার্শিয়াল ফিচারের ভিতরে। আচ্ছা, এরপর দেখেন এখানে একটা মানে বাসের জন্য, আরবান বাস মানে একটা শহরে একটা বাস কিনবে, এই বাসটা কেনার জন্য হচ্ছে একটা মানে দুইটা বিডের কম্পেয়ার দেখানো হয়েছে। একটা হচ্ছে ডোমেস্টিক বিড, মনে করেন দেশীয় কোনো কোম্পানি আমি তাদের কাছ থেকে কিনতে পারি, আর একটা মনে করেন বিদেশি কোনো কোম্পানি। দেশি বাসের কোনো কোম্পানি আছে? দেশি বাসের কোনো কোম্পানি নেই। বাংলাদেশে বাস কেমনে বানায় বলেন তো, লোকাল যে বাসগুলো বানায় বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন বাংলাদেশের লোকাল যে বাসগুলো আছে এগুলো কিভাবে বানায়? স্যার বডি গুলো স্যার নিয়ে আসে, তারপর স্যার স্ট্রাকচার তারা গঠন করে। বডি আর স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি? পার্টস গুলো আর কি স্যার। জাস্ট ইঞ্জিনটা বাইরে থেকে নিয়ে আসে। আর এই যে পুরো বডি দেখতেছেন স্টিলের বডি, এটা হচ্ছে বাংলাদেশেই বানায়, ওয়ার্কশপে বানায় বাংলাদেশে। ঠিক আছে, তো মনে করেন যে এরকম আমি একটা বাস কিনতে যাচ্ছি, আমি হচ্ছে মনে করেন কোন একটা বাস কোম্পানির মালিক, এরকম কোন লোকাল কোম্পানি বা বাংলাদেশি কোম্পানি আমার সাথে যোগাযোগ করলো, আর ফরেন মনে করেন মার্সিডিজ কোম্পানি, ভলভো, ঠিক আছে, মানে মার্সিডিজ বা ভলভো এরা আমার সাথে যোগাযোগ করলো। এখন দেখেন দেখেন যে মনে করেন আমি যদি মেক্সিকোতে থাকতাম তাহলে মানে কোটেশন গুলো হয়তো কিছুতে পেসোতে হইতো, পেসো। তো মনে করেন আমি মেক্সিকোতে থাকি, আমি মেক্সিকোর কোন একজন মানে এরকম বাসের মালিক, তো আমাদের লোকাল যে মেক্সিকান কোম্পানি তারা বলছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লাখ পেসো লাগবে আমি যদি তাদের কাছ থেকে বাসটা কিনতে চাই। আর মনে করেন যে আমি জার্মানির সাথে কথা বললাম, মার্সিডিজ তো মনে হয় জার্মান কোম্পানি, তারা বলছে তারা আমাকে একটা এরকম মার্সিডিজ বেঞ্চ সাপ্লাই দিবে, তাদেরকে দিতে হবে কত, 1 লাখ ইউরো, একক দশক শতক হাজার অযুত লক্ষ। আচ্ছা, আমি কি করলাম, দেখেন এখানে আবার এটা তো ইনিশিয়াল কস্টিং, তারা ইনিশিয়ালি বলছে যে লোকাল কোম্পানি চাইছে 9 লাখ পেসো, আর জার্মান কোম্পানি চাইছে কত, 1 লাখ ইউরো। এখন জার্মানির থেকে যদি আমি বাসটা আনতে যাই, বাসটা তো আমাকে হয়তো মানে সাগর পথে নিয়ে আসতে হবে মেক্সিকোতে, বা এরকম বড় কোনো জাহাজে করে নিয়ে আসতে হবে। তো এই জন্য এখানে অতিরিক্ত একটা ওশান ফ্রেট, আমি যে সাগরে আনবো সাগরের জাহাজ ভাড়া এবং
আল্লাহ মাফ করুক, জাহাজটা তো সাগরে ডুইবা, আমার বাস তো সাগরের তলে হারা যেতে পারে। তো একটা ইন্স্যুরেন্স করতে হয়, যেন কোনো দুর্ঘটনা হইলে আমি ক্ষতিপূরণ পাইতে পারি, বা মানে একটা ইন্স্যুরেন্স করা লাগে, বা মানে যারা বাসের মালিক তারা একটা ইন্স্যুরেন্স করে, তারা যেন ক্ষতিপূরণ পায়। ওই ইন্স্যুরেন্সের টাকাটা মনে করেন আমার থেকে নিবে। দেখেন লোকাল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু কোনো ইন্স্যুরেন্সের টাকা নেই, বাট আমি যেটা বাইরের থেকে নিয়ে আসতেছি ফরেন, ওটার জন্য কি আছে, একটা ইন্স্যুরেন্সের টাকা ধরা আছে 5,625 ইউরো। তাহলে আলটিমেটলি টোটাল কত টাকা হইলো? লোকাল কোম্পানি চাইলো 9 লাখ পেসো, আর জার্মান কোম্পানি 1 লাখ টাকা চাইছে বাসের জন্য, 1 লাখ ইউরো চাইছে বাসের জন্য, আর 5,625 ইউরো চাইছে ইন্স্যুরেন্সের জন্য। আলটিমেটলি তারা কত চাইলো? 1,05,625 ইউরো। আমি যদি এখন এই দুইটাকেই একটা ইন্টারন্যাশনাল কমন কারেন্সি ইউএস ডলারে কনভার্ট করি, তাহলে আমি দেখতেছি লোকাল যেই ভদ্রলোক পেসোতে দাম চাইছিল, মনে করেন লোকাল কোনো কোম্পানি, মনে করেন প্রগতি প্রগতি হচ্ছে মনে হয় বাংলাদেশে গাড়ি টাড়ি বানানোর চেষ্টা করতেছে, তারা চাইছে মনে করেন 45,000 কি চাইছে ইউএস ডলার। আর যে জার্মান কোম্পানিটা ছিল তারা চাইছে হচ্ছে 42,250 ইউএস ডলার। আমি দুইটাকে কি করলাম? কমন কারেন্সিতে কনভার্ট করলাম, যার জন্য আমি কম্পেয়ার করতে পারতেছি যে আমার লোকাল কোম্পানির দাম চাইছে বেশি আর ফরেন কোম্পানির দাম চাইছে কম। এরপর দেখেন যে ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন, এই যে প্রোডাক্টটা, মানে এটা যেহেতু বাস, এটা না হয় মানে চালায় চালায় চলে আসতে পারবে, বাট আমি যদি কোনো একটা জেনারেটর আনতাম বাইরের থেকে, আমি যদি লোকালি কোনো একটা জেনারেটর পারচেস করতাম, এই জেনারেটরটা আমার বাসা পর্যন্ত বা আমার কোম্পানি পর্যন্ত এটা তো ট্রান্সপোর্ট করে নিয়ে আসা লাগতো। তো লোকাল কোম্পানির ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন কস্ট হচ্ছে 200 ইউএস ডলার, আর ফরেন কোম্পানির ক্ষেত্রে ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন মানে আমার দেশে আসার পরে মনে করেন চিটাগং পোর্টে এসে আটকায় আছে আমার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি তো একটু বাইরে, স্যার আমি তো ক্লাস করলাম, স্যার আমি কি এখন লিভ নিতে পারবো? যান যান, ঠিক আছে, যান। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখেন ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন হচ্ছে মনে করেন যে এই যে আমি লোকালি যার কাছ থেকে বাসটা কিনছি, সে বা যার কাছ থেকে জেনারেটরটা কিনছি, সে এটা আমার অফিসে বা আমার বাসায় পৌঁছে দেওয়ার জন্য $200 চাইছে। আর যেটা আমি বিদেশ থেকে কিনছি বা ফরেন থেকে পারচেস করছি, মনে করেন আমি একটা জেনারেটর কিনলাম জার্মানির থেকে, জেনারেটরটা ফার্স্টে বাংলাদেশে আইসা চিটাগং পোর্টে আটকায় থাকবে, কাস্টমস থেকে এটা ছাড়াইতে হবে, ছাড়ানোর পর চিটাগং থেকে ঢাকা আসবে বা চিটাগং থেকে কুমিল্লা আসবে। তো ওখানে মনে করেন এই $1,500 লাগতেছে ইনল্যান্ড ট্রান্সপোর্টেশন কস্টিং। ঠিক আছে, ইনল্যান্ড মানে হচ্ছে একই দেশের মধ্যে বা একই সমতল বা একই জায়গার মধ্যে, ঠিক আছে, বা একই বাউন্ডারির মধ্যে ইনল্যান্ড। আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন যে ইভালুয়েটেড কস্ট ডেলিভার এট সাইট, তার মানে সাইটে ডেলিভারি পর্যন্ত আমার লোকাল যে জেনারেটর ওইটার জন্য কস্টিং আসছে কত? 45,200, 45,200 ইউএস ডলার। আর যেটা ফরেন, ওইটার জন্য কস্টিং কত আসছে? মানে 43,750 ইউএস ডলার। তাহলে এখন কি আপনি লোকালটা কিনবেন না ফরেনটা কিনবেন? কোনটা কিনবেন? আপনি তো ইউএস ডলারে কনভার্ট করে এখন দেখতে পারতেছেন যে লোকালটা কিনলে আপনার কস্টিং বেশি পড়তেছে, আর ফরেনটা কিনলে আপনার কস্টিং কম পড়তেছে। অবভিয়াসলি তাহলে আমি হয়তো ফরেনটা কেনার কথা চিন্তা করব। কিন্তু এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে এই কম্পারিজনের মধ্যে। দেখেন যে পেনাল্টি ফর ডেভিয়েশন ইন পেমেন্ট টার্ম। মনে করেন আমার সাথে মানে সাপ্লায়ারের চুক্তি হয়েছে যে 6 মাস পরে আমি তাকে অর্ধেক টাকা দিয়ে দিব। এখন যদি ডোমেস্টিক কোম্পানি হয়, তাহলে 6 মাস পর যদি আমি তাকে অর্ধেক টাকা না দিই, হয়তো সে কোনো জরিমানা করবে না। আমি তাকে বললাম যে ভাই দেখেন আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, আপনি আর 2টা মাস পরে মানে আপনার বিলটা নিয়ে। বাট যদি ফরেন কোম্পানি হয়, আমি যদি ফরেন কোম্পানির সাথে মানে ডেডলাইন মিট করতে ব্যর্থ হই, যে 6 মাসের মধ্যে আমি যদি তাকে 50% টাকা দিতে ব্যর্থ হই, তাহলে সে মনে করেন একটা জরিমানা আমার উপর আরোপ করছে যে $500 জরিমানা দেওয়া লাগবে আমি যদি আলটিমেটলি মানে টাইম মতো তাকে টাকা দিতে না পারি। তারপর দেখেন যে ডেলিভার কমপ্লিশন ইভালুয়েশন, মানে একদম আমার বাসা পর্যন্ত পৌঁছাই দিয়ে জেনারেটর ইনস্টল করে দিবে, এটার কস্টিং বাবদ লোকাল কোম্পানি চাইছে $1,200 আরো অতিরিক্ত, বাট ফরেন কোম্পানি কোনো টাকা চায়নি। তারা মাগনা মাগনা আমার বাসায় হচ্ছে মনে করেন লোক দিয়ে হচ্ছে ফ্রিতে হচ্ছে এটা ইনস্টল করে দিবে। ওয়ারেন্টি, যদি জেনারেটরে কোনো প্রবলেম হয়, তাহলে মনে করেন লোকাল কোম্পানি বলছে আইসা এমনিতেই ঠিক করে দিয়ে যাবে বিনা পয়সায়, বাট ফরেন কোম্পানি বলছে তাদের $100 লাগবে। তো সবগুলা যোগ করলে আলটিমেটলি টোটাল ইভালুয়েটেড কস্ট লোকাল কোম্পানির জন্য হচ্ছে 46,400 ইউএস ডলার, আর ফরেন কোম্পানির জন্য হচ্ছে 44,350 ইউএস ডলার। তো প্রাইস কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে ফার্স্ট কে, দুজনের মধ্যে ফার্স্ট হচ্ছে ফরেন কোম্পানি, সেকেন্ড হচ্ছে লোকাল কোম্পানি। তাহলে কাজটা কার পাওয়ার কথা? অবভিয়াসলি ফরেন কোম্পানির পাওয়ার কথা। বাট এরকম বিভিন্ন দেশের সরকারের একটা আইন আছে, যে আইনটাকে বলে হচ্ছে প্রাইস প্রেফারেন্স বা ডোমেস্টিক প্রেফারেন্স বলে। কি বলে?
ডোমেস্টিক প্রেফারেন্স বলে। এই ডোমেস্টিক প্রেফারেন্সটা কি জিনিস? এটা হচ্ছে আপনি যেন আপনার নিজের দেশের প্রোডাক্ট কিনতে উৎসাহী হন, আপনি যেন বাইরে থেকে জিনিসগুলা ইম্পোর্ট না করেন, এজন্য সরকার কোন একটা ডোমেস্টিক প্রেফারেন্স রুল দেয়। মানে এটা কাইন্ড অফ ট্যাক্সের মতো বলতে পারেন, বাইরে থেকে আনতে গেলে ট্যাক্স দেওয়া লাগবে। এই যে সিআইএফ, সিআইএফ মানে হচ্ছে কস্ট ইন্স্যুরেন্স ফ্রেট। মনে করেন এরকম একটা অতিরিক্ত ট্যাক্স দেওয়া লাগতেছে যদি আপনি বাইরে থেকে আনেন ৬,৩৩৭ টাকা, বাট আপনি যদি লোকালি পারচেস করেন তাহলে কোনো ট্যাক্স নেই। তো ওই ট্যাক্স যোগ করার পর দেখা যাচ্ছে আলটিমেটলি বাইরের থেকে আনলে খরচ বেশি পড়তেছে, যদিও ট্যাক্স যোগ করার আগে ইনিশিয়ালি বাইরের প্রোডাক্টের বা বাইরের যে মানে প্রোডাক্টটা ছিল বা যে মেশিনারিজটা ছিল ওটার কস্টিং কম ছিল, বাট এই ট্যাক্স যোগ করার পরে দেখা যাচ্ছে আমার যেহেতু লোকাল প্রোডাক্টের জন্য কোনো ট্যাক্স নাই, সো লোকাল প্রোডাক্ট এখন ফার্স্ট পজিশনে চলে গেল। ঠিক আছে, মানে মানুষজন যেন দেশীয় পণ্য কিনতে উৎসাহী হয় বা লোকালি জিনিসগুলা পারচেস করতে, লোকাল কোনো ভেন্ডরের কাছ থেকে জিনিসগুলা পারচেস করতে ইচ্ছুক থাকে, এই জন্য এরকম একটা রুলস অ্যাপ্লাই করা হয় যেটাকে বলে হচ্ছে প্রাইস প্রেফারেন্স বা ডোমেস্টিক প্রেফারেন্স। এতটুকু কি বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন যে একটা বিড এখন যখন আমরা ইভালুয়েট করব, ইভালুয়েশন করার সময় কিছু টেকনিক্যাল ফিচার আমাদেরকে মাথায় রাখতে হবে। টেকনিক্যাল ফিচার গুলো কি কি? অপারেটিং কস্ট। আমি একটা জেনারেটর কিনলাম, শুধু কিনলেই হবে না, জেনারেটরটা মানে অপারেশন অবস্থায় যখন থাকবে, এটা যখন অপারেট করব তখন আসলে কি পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম হবে। সরি, ইলেকট্রিসিটি তো কনজিউম হবে না, কারণ মানে যখন ইলেকট্রিসিটি থাকবে না তখনই তো জেনারেটর চালাবো। মানে মেইন কথা হচ্ছে এটাকে মেইনটেনেন্স করতে কি পরিমাণ খরচ হবে বা এটা অপারেশন কস্ট, মানে এটা চালাইতে আমার কি পরিমাণ টাকা লাগবে এটা মাথায় রাখতে হবে। ফুয়েল কস্ট, এটা আসলে কিরকম ফুয়েল কনজাম্পশন করতেছে, এটা কি খুব বেশি তেল খাচ্ছে নাকি কম তেল খাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। ট্রেনিং, এই জেনারেটর চালাইতে হইলে আমার কি কাউকে আসলে স্পেশালি কোনো ট্রেনিং দেওয়ার দরকার আছে নাকি এটা অপারেট করা খুবই সহজ, কারো কোনো স্পেশাল ট্রেনিং এর দরকার নাই? কারণ অবভিয়াসলি স্পেশাল ট্রেনিং অ্যারেঞ্জ করতে হইলে আপনাকে টাকা খরচ করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। তারপর দেখেন মেইনটেনেন্স কস্ট, এটা যে আপনি মেইনটেনেন্স করবেন তার জন্য আপনার কত টাকা লাগবে। স্ট্যান্ডার্ডাইজেশন, সাপোজ আপনি একটা ইউটিএম মেশিন কিনছেন, এখন ইউটিএম মেশিনটা বাইরে থেকে আসার সময় ধাক্কা ধুক্কা খাইছে, মনে করেন জাহাজের মধ্যে বাড়ি খাইছে, এটাকে ক্যালিব্রেশন করতে হবে, ক্যালিব্রেশন বা কি স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। তো এই ক্যালিব্রেশনের জন্য আপনার একটা খরচ আছে না? ঠিক আছে, আপনি যদি মানে বাইরে থেকে এক্সপার্ট ডাইকা ক্যালিব্রেশন করে এটাকে ঠিকঠাক করতে চান তখন আপনাকে একটা টাকা পয়সা খরচ করতে হবে। রিসেল ভ্যালু অথবা ডেপ্রিসিয়েটেড ভ্যালু, ডেপ্রিসিয়েটেড কস্ট, আপনারা এক সবাই অ্যাকাউন্টিং করছেন না? 1-2 বা 2-1 বা 2-2 তে তো অ্যাকাউন্টিং করছেন না? অ্যাকাউন্টিং, জি স্যার। অ্যাকাউন্টে ডেপ্রিসিয়েশন কি জিনিস মানে পড়ছিলেন? ডেপ্রিসিয়েশন বললা কিছু মনে পড়ে? জি স্যার পড়ছিলাম। ওই যে ডেবিট ক্রেডিটের অঙ্কগুলো করার সময় আমরা হচ্ছে জি স্যার। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে সাপোজ আপনি একটা এসি কিনছেন, এই এসিটা তো আপনি দেখা যাচ্ছে যে 10 বছর ইউজ করলেন, তো এই 10 বছরে এটার তো একটা ক্ষয় হবে, মানে এটার ইফিসিয়েন্সি হারাবে কিছুটা। 10 বছর পর যখন আপনি বিক্রি করতে যাবেন, এটা তো আর আপনি কিনছিলেন মনে করেন মানে আজকে 2021 সালে আপনি কিনছিলেন 70,000 টাকা দিয়ে, বা আপনি মনে করেন কিনছিলেন 1 লাখ টাকা দিয়ে কিনছিলেন একটা এসি, বাট 10 বছর পর যখন আপনি এটা বিক্রি করতে যাবেন, এটা তো আপনি আর 70,000 টাকা বা 1 লাখ টাকা বেচতে পারবেন না, আপনি বেচবেন হয়তো 15,000 টাকা বা 10,000 টাকা বিক্রি করবেন। এই যেই টাকাটা হচ্ছে আপনি বেচতে পারতেছেন না, এটা আসলে কি ক্ষয় হয়েছে, মানে ডেপ্রিসিয়েশন বলে আর কি। ঠিক আছে, তো এটা রিসেল ভ্যালু কত, মানে আপনি যদি এটাকে কারো কাছে বিক্রি করতে চান পুনরায় সেকেন্ড হ্যান্ড হিসেবে বিক্রি করতে চান, তাহলে যে কিনবে সে আসলে আপনাকে কত টাকা দিচ্ছে, আপনি কত টাকা রিসেল ভ্যালু পাচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অথবা এটা ডেপ্রিসিয়েটেড কস্ট, মানে এই খরচ টরচ বা ক্ষয় টয় হওয়ার পরে কত টাকা আপনি পাচ্ছেন, মাথায় রাখতে হবে। তারপর দেখেন যে লাইফ সাইকেল কস্ট, এটাও মাথায় রাখতে হবে। লাইফ সাইকেল কস্ট মানে হচ্ছে আপনি জিনিসটা ইনিশিয়ালি কিনা থেকে শুরু করে যতদিন জিনিসটা ইউজ করবেন, এই ইউজ করার মধ্যে এটার অপারেশন কস্ট, ফুয়েল কস্ট, মেইনটেনেন্স কস্ট সবকিছু আসবে। সবকিছু মিলে আলটিমেটলি ওই প্রোডাক্টটার বা ওই মেশিনটার জীবদ্দশায় আপনার ওই মেশিনটা কিনতে কত টাকা লাগছে এবং এটা অপারেট করতে কত টাকা লাগছে। মনে করেন আপনি 2015 সালে একটা গাড়ি কিনছেন 5 লাখ টাকা দিয়ে, এখন 2020 সালে আপনি গাড়িটা মনে করেন আরেকজনের কাছে বিক্রি করে দিবেন, তাহলে এই গাড়িটার লাইফ সাইকেল কস্ট হচ্ছে 2015 সালে যে আপনি 5 লাখ টাকা দিয়ে কিনছিলেন, এই 5 লাখ টাকা প্লাস এই 5 বছর গাড়িটা চালাইতে আপনার কি পরিমাণ তেল খরচ হয়েছে, কি পরিমাণ এটার মেইনটেনেন্সের পিছনে খরচ গেছে, ড্রাইভারের কস্টিং কত ছিল, সব কিছু যোগ করলে এই 5 বছর টাইম পিরিয়ডে
এটার টোটাল লাইফ সাইকেল কস্ট আপনি পেয়ে যাবেন। জিনিসটা কি বোঝা গেছে? তারপর ওনারশিপ কস্ট হচ্ছে এই যে আপনি গাড়ির মালিক, আপনি হচ্ছে দিন শেষে এটাকে আবার মানে বিক্রি করবেন, রিসেল ভ্যালু একটা পাবেন, এটাই হচ্ছে ওনারশিপ। মানে এজ এ মালিক হিসাবে আপনি যখন জিনিসটা একজনের কাছে বিক্রি করে দিবেন, আপনি তো একটা টাকা পাবেন, এটাই হচ্ছে ওনারশিপ কস্ট। তারপরে ক্যাপাসিটি, যদি এটা কোনো মানে প্রোডাকশন মেশিন হয়, মনে করেন এটা হচ্ছে চিপস ফ্যাক্টরিতে চিপস তৈরি করে, বা মনে করেন কি বলবো মোবাইল কোম্পানিতে মোবাইল তৈরি করতেছে, যদি এরকম কোনো মেশিনারিজ হয় তাহলে ওটার ক্যাপাসিটি আসলে কত, ওইটা পার ঘন্টায় বা পার ডেতে কতগুলা মানে মোবাইল প্রডিউস করতে পারতেছে, বা কতগুলো হচ্ছে আপনার কি বলবো চিপস প্রডিউস করতে পারতেছে এই জিনিসগুলা, বা কতগুলো খাবারের জিনিস হলে কতগুলো বার্গার প্রডিউস করতে পারতেছে, মানে নাম্বার অফ প্রোডাকশন, এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ক্যাপাসিটি। ঠিক আছে? আর হচ্ছে সরি, এটা ক্যাপাসিটি আর প্রোডাক্টিভিটি, মানে ক্যাপাসিটি হচ্ছে ক্ষমতা সরি, মানে সে কতক্ষণ অপারেট করতে পারে, আপনি কি মেশিনটা 24 ঘন্টা অপারেট করতে পারতেছেন নাকি 12 ঘন্টা অপারেট করার পর এটা অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে আর লোড নিতে পারতেছে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ক্যাপাসিটি। আর যেটা বললাম প্রোডাক্টিভিটি হচ্ছে মানে ডেইলি কতগুলো চিপস প্রোডাকশন করতে পারতেছে, এটা হচ্ছে প্রোডাক্টিভিটি। তো আপনি দেখেন যে আপনি যখন লাইফ সাইকেলের উপর বেস করে একটা বিট, মানে এতক্ষণ আমরা দেখতেছিলাম হচ্ছে ইনিশিয়ালি জাস্ট কিনতে কত টাকা লাগবে, তারপর এটা মানে যদি বাইরে থেকে নিয়ে আসি তাহলে এটা জাহাজ ভাড়া কত টাকা দেওয়া লাগবে, ইন্স্যুরেন্স কস্টিং কত টাকা দেওয়া লাগবে, পোর্টে মানে কত টাকা দেওয়া লাগবে, ভ্যাট ট্যাক্স কত টাকা দেওয়া লাগবে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আমরা একটা বিট ইভালুয়েট করতেছিলাম। আপনি যদি বিট অন্যভাবে ইভালুয়েট করতে যান, বিট ইভালুয়েট করার আরেকটা উপায় হচ্ছে লাইফ সাইকেল কস্ট বেসিসে। তো লাইফ সাইকেল কস্টটা কি? লাইফ সাইকেল কস্টটা হচ্ছে ইনিশিয়ালি আপনার কিনতে যত টাকা লাগতেছে ওইটা আসলো। দেখেন আমাদের এখানে ইনিশিয়ালি কত ছিল, এখানে ছিল দেখেন যে একটু এখানে খেয়াল করেন 46,400 আর 44,350, মানে আপনার এটা যে ডেলিভারি দিবে ওইটার কস্টিং, এটা যে মানে ওয়ারেন্টি দিবে ওইটার কস্টিং সবকিছু মিলে এখানে আমি হ্যালো সালামালাইকুম স্যার। হ্যাঁ বলেন হ্যালো বলেন স্যার, স্যার আমার বাসায় একটা প্রোগ্রাম হ্যাঁ, চলছে leave, স্যার, আমি leave. অনেকক্ষণ স্যার অনেক কষ্টে স্যার বসেছিলাম। মিটিং লিভ স্যার আমি কি লিভ নিতে পারি? পারেন মিটিং লিভ। জি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আমরা কইছিলাম, আমরা ছিলাম হচ্ছে এই যে লাইফ সাইকেল কস্টটা। দেখেন আমি যখন ইনিশিয়ালি কিনছি, ইনিশিয়াল কস্টিং কত পড়ছে আমার, যেটা লোকালি কিনছি ওইটার কস্টিং পড়ছে $46,400, আর যেটা আমি বাইরের থেকে নিয়ে আসছি ওইটার কস্টিং পড়ছে কত, $44,350। এটা হচ্ছে উইদাউট প্রেফারেন্স, মানে আমি কিন্তু এখানে বাইরে থেকে যেটা আনছি এটার সাথে ভ্যাট ট্যাক্স যোগ করি নাই, মানে ডোমেস্টিক প্রোডাক্টটাকে কিন্তু এখনো প্রেফারেন্স দেই নাই, যার জন্য ডোমেস্টিক প্রোডাক্টের দাম এখন পর্যন্ত বেশি আছে। আচ্ছা 8 বছর এটা যদি জেনারেটর হয়, আমি মনে করেন এটা 8 বছর ইউজ করছি, 8 বছর ইউজ করতে আমার যেটা লোকাল প্রোডাক্ট ওইখানে 52,000 টাকার ফুয়েল লাগছে বা তেল লাগছে, আর যেটা বাইরের থেকে আনছি অবভিয়াসলি ওইটা বেশি ইফিশিয়েন্ট, ওইটা তেল কম খরচ হয়, ওইখানে লাগছে কত $46,000 তেল লাগছে। আচ্ছা মেইনটেনেন্স কস্টিং আমার যেটা মানে আমি লোকালি পারচেজ করছি ওইটাতে কত $34,000, আর যেটা বাইরে থেকে আনছি ওইটাতে মেইনটেনেন্স কস্টিং কত $28,000। তারপর হচ্ছে দেখেন মাইনাস, মানে এগুলো তো সব যোগ করবেন, এগুলা 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 যোগ করবেন। তারপর দেখেন মাইনাস ডেপ্রিসিয়েটেড কস্ট রিসেল ভ্যালু, আপনি যখন পুনরায় জিনিসটা বিক্রি করতে যাবেন আপনি যেটা লোকালি কিনছেন ওইটা আপনি $2,000 বিক্রি করতে পারবেন, আর যেটা বাইরের থেকে কিনছেন ওইটা আপনি $5,000 বিক্রি করতে পারবেন। তাহলে টোটাল কস্টিং এ এই জিনিসগুলো কি বিয়োগ হবে না? কারণ আপনি আপনার প্রোডাক্টটা বিক্রি করে দেওয়ার পরে তো এই টাকাটা আবার পেয়ে যাচ্ছেন, এটা বিয়োগ হবে। এই সবগুলা ভ্যালু এই তিনটা যোগ করবেন, এটা বিয়োগ করবেন, তাইলে লাইফ সাইকেল কস্টিং আমার লোকাল প্রোডাক্টের জন্য আসবে কত, এত, আর ফরেন প্রোডাক্টের জন্য লাইফ সাইকেল কস্টিং কত আসবে, এত আসবে। ঠিক আছে? এখন এর সাথে যেহেতু আপনি মানে ফরেন প্রোডাক্টটা বাইরে থেকে আনতেছেন, আপনার ডোমেস্টিক প্রোডাক্টটাকে হচ্ছে একটা প্রেফারেন্স দেওয়া হবে, এই ডোমেস্টিক প্রোডাক্টটাকে প্রেফারেন্স দেওয়ার জন্য যেটা আপনি বিদেশ থেকে আনতেছেন ওইটার সাথে ভ্যাট ট্যাক্স মনে করেন আপনি আরো 15% যোগ করলেন টোটাল প্রাইসিং এ, তো হয়তো 1,13,350 এর 15% কত হয়? আপনাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু দেখেন তো, 1,13,350 ইন্টু 0.15 17,002 টাকা হয়। তাহলে এটা কিসের 15%? আচ্ছা যাই হোক, আমরা এখন মানে এই ভ্যালু ট্যালু ক্যালকুলেশন দেখার দরকার নেই, বাট মেইন কথা হচ্ছে মনে করেন এই টাকাটা হচ্ছে ভ্যাট ট্যাক্সের টাকা, তো এই টাকাটা তাহলে কি হবে, এই টাকাটা যোগ হবে। তো সবকিছু যোগ বিয়োগ করার পরে আপনি দেখবেন যে লোকাল যে প্রোডাক্টটা
ওইটাতে আপনার পারচেজ করতে সবকিছু মিলায় লাইফ সাইকেল কস্টিং, মানে জিনিসটা কেনা থেকে শুরু করে জিনিসটা যতদিন আপনি ইউজ করবেন ততদিন পর্যন্ত আপনার কস্টিং আসছে 1,30,400 ইউএস ডলার। আর যেটা ফরেন থেকে মানে বাইরে থেকে আপনি নিয়ে আসছেন ওইটার লাইফ সাইকেল কস্টিং আসছে 1,19,687 ইউএস ডলার। তাহলে মানে দুইটার মধ্যে কোনটা ভালো, কোনটা কিনলে আপনার লাইফ সাইকেল কস্টিং বেসিসে মানে খরচ কম আসতেছে? প্রথমটা, সরি সেকেন্ডটা, মানে যেটা আপনি বাইরে থেকে আনবেন। তাহলে আপনি বাইরে থেকে আনাবেন দেশের থেকে না কিনে, যেহেতু ভ্যাট ট্যাক্স দিয়েও আপনার কম টাকা লাগতেছে লাইফ সাইকেল কস্ট বেসিসে। তাহলে লাইফ সাইকেল কস্ট বেসিসটা কি জিনিস আশা করি আইডিয়া পাইছেন। এছাড়াও লাইফ সাইকেল কস্টের আপনার মানে লাইফ সাইকেল কস্ট বেসিস ছাড়াও আরো কিছু ব্যাপার স্যাপার আছে। দেখেন যে কস্ট টু ওন এন্ড মানে লাইফ সাইকেল কস্ট মেথডটা আসলে কি, মানে একটু আগে তো আমরা এক্সাম্পল দেখলাম, এটা কিছু বর্ণনা এখানে দেওয়া আছে যে কস্ট টু ওন মানে জিনিসটা কিনতে কত টাকা লাগছে এবং অপারেট করতে কত টাকা লাগছে ডিউরিং ইটস ইউজফুল লাইফ, মানে যতদিন আপনি এটা ইউজ করছেন ওই ইউজফুল লাইফে। একটা হচ্ছে কস্ট টু ওন মানে জিনিসটা কিনতে বা ওন করতে আপনার কত টাকা লাগছে এবং এরপর অপারেট করতে কত টাকা লাগছে, ঠিক আছে? এগুলা যোগটোগ করে আপনি লাইফ সাইকেল কস্টটা পাবেন। তো এই ওন করতে আপনার ইনিশিয়াল পারচেজ কস্টটা আপনি ধরলেন, তারপর অ্যাডজাস্টেড ফর এক্সট্রাস মানে যদি কোনো অতিরিক্ত টাকা দেওয়া লাগে, ডেলিভারি কস্টিং দেওয়া লাগে বা কোনো ভেরিয়েশন হয় ইন পেমেন্ট টার্ম, এগুলো আপনি কনসিডার করলেন। ভ্যালু অফ অ্যাডজাস্টমেন্ট অ্যাডেড টু বিড প্রাইস মানে যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে এগুলো আপনি অ্যাড করলেন। অপারেটিং কস্ট কি, ফুয়েল কস্ট, স্পেয়ার পার্ট, কোনো পার্ট নষ্ট হয়ে গেলে ওগুলো কিনতে কত টাকা লাগবে, মেইনটেনেন্স করতে কত টাকা লাগবে, এক্স ইয়ার, এক্স মানে হচ্ছে এখানে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ ইউজফুল ইয়ার মানে যতদিন আপনি জিনিসটা ইউজ করছেন ওটাই হচ্ছে এখানে এক্স, মানে একটা জাস্ট কি বলবো ভেরিয়েবল ধরে নিছে আর কি। তারপর অ্যানুয়াল কস্ট ডিসকাউন্টেড টু এনপিভি, এনপিভি মানে হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে? মানে আপনার কি বলবো টোটাল মানে এক বছর শেষে সবকিছু যোগটোগ করে হচ্ছে আপনি এই নেট প্রেজেন্ট ভ্যালুটা পাইলেন যতদিন আপনি ইউজ করলেন তার শেষে। এখান থেকে কি বাদ দিতে হবে, ওনারশিপ কস্ট মানে আপনি যে দিন শেষে এটা বিক্রি করে দিবেন, বিক্রি করার সময় আপনি একটা রিসেল ভ্যালু পাবেন বা একটা স্ক্র্যাপ ভ্যালু, স্ক্র্যাপ মানে হচ্ছে ভাঙ্গারি, ঠিক আছে, বা বাতিল। তো একটা স্ক্র্যাপ ভ্যালু পাবেন না, ওই ভ্যালুটা হচ্ছে এই নেট প্রেজেন্ট ভ্যালু থেকে ডিসকাউন্ট বা বাদ দিতে হবে। আচ্ছা, এছাড়াও আপনার লাইফ সাইকেল কস্ট মেথডের মধ্যে আরো দুটা মেথড আছে, ইফিসিয়েন্সি কস্ট মেথড। ইফিসিয়েন্সি কস্ট মেথডটা হচ্ছে আপনার প্রোডাক্টটা কতটা ইফিসিয়েন্ট বা আপনার মানে মেশিনারিজটা কতটা ইফিসিয়েন্ট, মানে আপনি যদি একটা বয়লার কিনেন বা টারবাইন কিনেন বা ট্রান্সফরমার কিনেন, ঠিক আছে, তাহলে ট্রান্সফরমারটা কতদিন ঠিক ছিল বা টারবাইনটা হচ্ছে কত ঘন্টা ঘুরতে পারে, তো বয়লারটা হচ্ছে এরকম কতক্ষণ অপারেশন করতে পারে বা কতক্ষণ বয়লারটা অন থাকতে পারে, এটা কি 24 ঘন্টা চলে নাকি 12 ঘন্টা চলে, এই জিনিসগুলোর উপর বেস করে আপনি ইফিসিয়েন্সি কস্ট মেথডেও জিনিসটাকে চেক করতে পারেন। তখন কি হবে, শুধুমাত্র দাম আপনি শুধুমাত্র কস্টিং কনসিডার করবেন না, পাশাপাশি এটার ইফিসিয়েন্সিও কনসিডার করবেন। আর একটা হচ্ছে মনে করেন প্রোডাক্টিভিটি কস্ট মেথড, আপনি মনে করেন একটা চিপস বানানোর মেশিন কিনছেন, ঠিক আছে, চিপস। এখন ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, ডিটারমাইন লাইফ সাইকেল কস্ট পার ইউনিট অফ আউটপুট ফর কম্পারিজন পারপস। মানে আপনি মনে করেন এরকম তিনটা কোম্পানির কাছ থেকে আপনি কোটেশন পাইছেন, কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি। কোম্পানি এ বলছে পার প্যাকেট মানে এক প্যাকেট চিপস তৈরি করতে লাইফ সাইকেল কস্ট মেথডে আপনার লাগবে হচ্ছে 100 টাকা, সরি 1000 টাকা লাগবে মনে করেন পার প্যাকেট চিপস তৈরি করতে। এখন কোশ্চেন হচ্ছে এক প্যাকেট চিপস তৈরি করতে 1000 টাকা কেন লাগে? 1000 টাকা বললাম কারণ হচ্ছে এখানে কিন্তু মনে করেন আপনার মেশিনটা 50 বছর চলবে, আপনি 50 বছরে এক মেশিন ইউজ করে মনে করেন চিপস প্রডিউস করবেন। তো এখানে পার ইউনিট মানে আপনার এই 50 বছরে এক প্যাকেট চিপস তৈরি করতে তেলের খরচ, মেইনটেনেন্স কস্ট সবকিছু মিলে 1000 টাকা লাগছে সাপোজ ধরে নিলাম। বি কোম্পানিটা মনে করেন লাগছে হচ্ছে 1200 টাকা আর সি কোম্পানিটা লাগছে মনে করেন 1100 টাকা। এখন এই পার ইউনিট কস্ট আপনি কিভাবে বের করবেন? ফার্স্টে আপনি লাইফ সাইকেল কস্ট বের করবেন, ঠিক আছে, এক্স বছরের জন্য নেট প্রেজেন্ট ভ্যালু মানে আপনার ওই যে একটু আমরা দেখলাম লাইফ সাইকেল কস্টিং, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে লাইফ সাইকেল কস্ট। আপনি লাইফ সাইকেল কস্টিংটা বের করবেন, লাইফ সাইকেল কস্টিং বের করার পরে হচ্ছে আপনি এটাকে ভাগ করে দিবেন টোটাল ইউনিট আউটপুট অফ প্ল্যান্ট। আপনি যদি এই 50 বছরে 50 লাখ চিপস প্রডিউস করে থাকেন তাহলে এই 50 লাখ দিয়ে টোটাল নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটপুট ভাগ করে দিলেই আপনি ইউনিট প্রাইস মানে এক প্যাকেট চিপস তৈরি করতে আপনার কত টাকা লাগছিল টোটাল লাইফ সাইকেলে এটা আপনি পেয়ে গেলেন। এই তাহলে লাইফ সাইকেল কস্ট মেথডে কিভাবে আমরা একটা বিট ইভালুয়েট করতে পারি, ইফিসিয়েন্সি কস্ট মেথড কি, প্রোডাক্টিভিটি কস্ট মেথড কি, আশা করি বুঝতে পারছেন।
আমাদের এই ইভালুয়েশন অফ বিড এই টপিকটা শেষ। আমি স্লাইডটা আজকে মানে একটু পরে মেসেঞ্জার গ্রুপের মধ্যে আপলোড করে দিব। আমরা ইনশাল্লাহ পরশুদিন হচ্ছে নতুন একটা টপিক শুরু করব এবং পরশুদিন স্যার প্রবাবলি এগুলো থিওরি হিসেবে না ম্যাথ হিসেবে স্যার? এগুলা মেইনলি থিওরি হিসাবে, এখানে ম্যাথ ম্যাথ হিসাবে আসার চান্স খুব একটা নাই। কারণ আমি তো অ্যাকাউন্টিং পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি হচ্ছে গিয়া ইভালুয়েশন অফ বিড। আপনি কিভাবে বিড ইভালুয়েট করতে পারেন এটাই আপনাকে শেখানো আমার উদ্দেশ্য। মানে এখানে যোগ বিয়োগ শেখানো আসলে উদ্দেশ্য না, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে যোগ বিয়োগ করে। আচ্ছা, আপনাদের পরশুদিন হচ্ছে আমি সম্ভবত আমাদের প্রফেশনাল প্র্যাকটিসের লাস্ট টপিকটা শুরু করব, ঠিক আছে? পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস। তো একটু মানে কি বলবো, একটু জটিল টপিক এটা। যারা সরকারি চাকরি করে বা সরকারি জিনিসপত্র কেনাকাটা করে, মানে সরকারি কাজ যখন করতে হয় তখন হচ্ছে পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট রুল 2008 বা 2006 আছে বোধহয়। আমরা কোনটা পড়বো? আমরা মনে হয় 2008টা পড়বো। হ্যাঁ, 2008 সালে মনে হয় লাস্ট এটা বেরোইছিল, দেখতে হবে, ভুলে গেছি 2006 না 2008। তো নেক্সট ক্লাসটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করেন। আমরা হচ্ছে পিপিআর দেখবো। পিপিআর অনেক বড়, পিপিআর প্রায় 100 মানে 200 পেজের মতো, তো পুরোটা তো দেখতে পারবো না। পিপিআর এর মধ্যে মনে হয় এরকম 6টা চ্যাপ্টার আছে, হয়তো প্রথম দিকের একটা চ্যাপ্টার টুকটাক দেখার চেষ্টা করবো আর কি। জাস্ট আপনাদেরকে পিপিআর কি জিনিস বা পিপিআর এর সাথে কিভাবে কোনো কিছু মুখস্থ করতে হয় না পিপিআর এ, জাস্ট পিপিআর কোন চ্যাপ্টারে কি আছে আপনি জানলে আপনার যখন দরকার হবে, আপনার কাছে যদি একটা বই থাকে পিপিআর এর, আপনি খুলে দেখতে পারবেন যে আপনি আসলে কোন রুলস ফলো করতে হবে বা কি করতে হবে না করতে হবে। জাস্ট পিপিআর এর সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। আর হচ্ছে কয়েকটা প্রফেশনাল জিনিস যেগুলা বিভিন্ন অফিসে কাজ করতে গেলে, আপনার কোনো কিছু পারচেজ করতে গেলে বা আমাদের কাউকে ওয়ার্ক অর্ডার দিতে হইলে কিভাবে ওয়ার্ক অর্ডার রেডি করতে হয়, কিভাবে বোর্ড প্রসিডিং করতে হয়, নোটশিট করতে হয়, এই জিনিসগুলো একটু আপনাদেরকে চেষ্টা করব একটা দুইটা ক্লাসে দেখা দেওয়ার জন্য। আশা করি মানে ক্লাসগুলো মনোযোগ দেওয়া করবেন, কারণ মানে এতক্ষণ পর্যন্ত তো সব থিওরি পড়ছি। পরশুদিন থেকে বলতে পারেন যে আমাদের ক্লাসগুলো পুরোপুরি প্র্যাকটিক্যাল বেসে হয়ে যাবে, প্র্যাকটিক্যাল বেস ক্লাস। মানে তেমন কোনো কিছু মুখস্থ করতে হবে না, বাট ক্লাসগুলো থেকে কোয়েশ্চেন হবে পরীক্ষাতে, এবং ওই কোয়েশ্চেন গুলো আনসার করতে হলে আপনাকে আসলে মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো খুব ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, রোল নাম্বার 1 আছেন? ইয়েস স্যার। আপনাকে আজকে আর কোনো কিছু জিজ্ঞেস করবো না, যেহেতু আপনি ক্লাসে সাব কন্ট্রাক্ট কি জিনিস বলতে পারছেন। জি স্যার।